শুভেচ্ছা সুস্বাগতম জানাচ্ছি। আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম, এমএ ইন অ্যাপ্লাইড লিঙ্গুইস্টিক্স অ্যান্ড ইএলটি, প্রাক্তন অফিসার্স ল্যাঙ্গুয়েজ ট্রেনার। আজকে আমাদের এই টিউটোরিয়ালটি হচ্ছে লেকচার 3 এর উপর। আর যে বই থেকে আমরা কাজটি করছি সেই বইটি হচ্ছে লিন্ডা বাটলারের বুক 1 4-in-1 রাইটিং বস লংম্যান একাডেমিক রাইটিং সিরিজ। এই বই থেকে আমরা এই অধ্যায়টি শুরু করছি আজকে। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমাদের এই অধ্যায়ে আমরা যে টপিক নিয়ে কাজ করব সেই টপিকটি হচ্ছে এভরি পিকচার টেলস আ স্টোরি। প্রত্যেকটা ছবি কিছু না কিছু বলে থাকে, কোনো না কোনো ইনফরমেশন আপনাকে দিয়ে থাকবে। তো আজকে আমরা এটার উপর ক্রনোলজিক্যালি স্টেপ টু স্টেপ প্রত্যেকটা পার্ট আমরা দেখব এবং কিভাবে একটা লেখা স্টার্টিং পয়েন্ট থেকে এন্ডিং পয়েন্ট পর্যন্ত যেতে হয় সেই বিষয়গুলোর উপর আমরা A to Z আলাপ করব আমাদের পূর্বের দুটি লেকচারের মতো করে। যারা যারা আপনারা এই লেকচারগুলোকে কাজে লাগাবেন, আপনারা নিজের উপর অ্যাপ্লাই করবেন, অ্যাপ্লাই করে আপনারা আপনাদের প্রাত্যহিক জীবনে এটাকে সাপ্লাই করবেন। ফর্মুলাটা হবে অ্যাপ্লাই অ্যান্ড সাপ্লাই। আর দেরি নয়, চলে আসি আমরা লংম্যান একাডেমিক রাইটিং সিরিজ বুক 1 লেকচার 3-তে। তো এই চ্যাপ্টারটা হচ্ছে এভরি পিকচার টেলস আ স্টোরি, আ ভাইটাল কোর্স ফর ইউর গ্র্যান্ড অ্যাচিভমেন্ট অফ রাইটিং। নিঃসন্দেহে আপনারা এই কোর্সটি থেকে আপনারা অনেক ইনফরমেশন পাবেন যা আপনাদের রাইটিংয়ের জন্য একটা বুনিয়াদি প্রশিক্ষণ আপনাদেরকে দান করবে, যেটা আপনারা আপনাদের প্রাত্যহিক জীবনে অ্যাপ্লাই করে আপনারা সুফল এবং সাফল্য পাবেন। এই মতবাদ ব্যক্ত করে আমি শুরু করছি। মোহাম্মদ সিরাজুল ইসলাম। চলে আসি আমরা আমাদের আজকে এই লেকচারের পরবর্তী স্টেপে আমরা আজকে যাচ্ছি। আমাদের লেকচারের যে প্রথম সেলিয়েন্ট কিছু ফিচার্স থাকে বা অ্যাডভান্টেজ থাকে বা অবজেক্টিভস থাকে আমাদের প্রত্যেকটা লেকচারের লিন্ডা বাটলারের বইতে। তো আমরা এখানে 6টি সেলিয়েন্ট ফিচার্স আমরা দেখব আজকে এই লেকচারের মধ্য দিয়ে। প্রথম যে ফিচারটি আমরা দেখতে পাচ্ছি সেটি হচ্ছে টপিক সেন্টেন্সেস। একটি প্যারাগ্রাফের প্রাণ বলতে পারেন বা আয়না বলতে পারেন টপিক সেন্টেন্সকে, যে একটা প্যারাগ্রাফের প্রথম হচ্ছে টপিক সেন্টেন্স। যদি আপনার টপিক সেন্টেন্সে ভালো না হয়, প্যারাগ্রাফটি আপনার সুন্দর হবে না, একজন পাঠককে আকৃষ্ট করবে না। একটা পাঠককে যদি আপনি আকৃষ্ট করতে চান, প্রথমে আপনাকে স্ট্যান্ডার্ড একটা টপিক সেন্টেন্স উপহার দিতে হবে। আর একটা টপিক সেন্টেন্স কীভাবে লিখতে হয় এটা পার্ট বাই পার্ট আমরা জানবো আজকে এই লেকচারের মধ্য দিয়ে, লেকচার 3। আমরা সেকেন্ড যে স্যালিয়েন্ট ফিচারটি দেখতে পাচ্ছি, এই সেকেন্ড স্যালিয়েন্ট ফিচারের মাঝে রয়েছে আইডেন্টিফাই নাউন অ্যান্ড প্রনাউন সাবজেক্টস অফ সেন্টেন্সেস। একটি বাক্যের সাবজেক্ট অনেক কিছু হতে পারে, নাউন হতে পারে, ইনফিনিটিভ হতে পারে, প্রনাউন হতে পারে, জিরান্ড হতে পারে। একটি বাক্যের সাবজেক্ট নাউন ইকুইভ্যালেন্ট নাউন ফ্রেজ হতে পারে। সেই বিষয়গুলো আমরা আরও ডিটেল জানবো স্টেপ বাই স্টেপ প্রসিডিউরের মধ্য দিয়ে। আইডেন্টিফাই, নাম্বার হচ্ছে আইডেন্টিফাই অ্যান্ড কারেক্ট ইনকমপ্লিট সেন্টেন্সেস। আমরা ইনকমপ্লিট বাক্যগুলোকে আইডেন্টিফাই করব এবং সেগুলোকে আবার সঠিক করব। তারপর যে সেলিয়েন্ট ফিচারটি এখানে দেখতে পাচ্ছেন আপনারা, সেটা হচ্ছে ইউজ দ্য নেগেটিভ ফর্ম অব সিম্পল প্রেজেন্ট ভার্ব। আমরা পজিটিভ ফর্ম সিম্পল প্রেজেন্ট ভার্বে আমরা বিগত লেকচারে পেয়েছি। আজকে এই লেকচারের মধ্য দিয়ে আমরা পাবো যে নেগেটিভ ফর্মসগুলো সিম্পল প্রেজেন্ট ভার্বসের। তারপর 5 নম্বর সেলিয়েন্ট ফিচার ইজ অ্যামেজিং। নিঃসন্দেহে অ্যামেজিং। ইউজ অ্যাডজেক্টিভস টু ডেসক্রাইব পিপল, প্লেস, থিংস অ্যান্ড আইডিয়াস। আমরা এমন কিছু ডেসক্রিপটিভ অ্যাডজেক্টিভস অ্যাপ্লাই করব যে ডেসক্রিপটিভ অ্যাডজেক্টিভসগুলোর মধ্য দিয়ে আমরা পিপল, প্লেসেস, থিংস অ্যান্ড আইডিয়াস রিলেটেড নাউনগুলোকে পোর্ট্রে করব, ডেসক্রাইব করব, ডিফিক্ট করব খুব ভালোভাবে। তাহলে আমাদের লেখাটা ফুটিয়ে উঠবে এবং লেখাটাকে ফুটিয়ে তুলতে পারলে আমাদের সার্থকতা আসবে। তার পরবর্তীতে থাকছে প্রতিদিনের মতো করে রাইট, রিভাইজ অ্যান্ড এডিট 3 কি পয়েন্টস। একটি লেখার 3টি মৌলিক জিনিস, সেটা হচ্ছে রাইট, রিভাইজ অ্যান্ড এডিট। চলে আসি পিকচার্সগুলো দেখতে পাচ্ছেন আপনারা যার মতো করে প্রত্যেকটা পিকচার দিয়ে এক একটা করে লাইন লিখবেন। এখানে একটা ছোট্ট বাবু, কিউটি বেবির ছবি দেখা যাচ্ছে। তারপর আরেকটা ছবি দেখতে পাচ্ছি আমরা, এরপর আরেকটা। এইভাবে আমরা এখানে প্রায় 12টা ছবি দেখতে পাচ্ছি। 12টা ছবির উপর আপনারা একটু ক্রিয়েটিভলি 12টা বাক্য লিখে ফেলুন। তাহলে আপনাদের লেখার সেন্টেন্সিয়াল লেভেলটা মজবুত হবে, একটা সলিড ফাউন্ডেশন আপনারা পাবেন। একটা লাইন দেখতে পাচ্ছি এখানে, নিচে লেখা আছে হু আর দ্য পিপল ইন দিস ফটোস। এই ছবিগুলোতে কারা কারা আছে। আপনি একটা হাইপোথেটিক্যালি বা ইমাজিনেটিভলি আপনি কিছু একটা লিখে ফেলতে পারেন, কোনো সমস্যা নেই। হোয়াট আর দেয়ার স্টোরিজ, তাদের গল্প আপনি না লিখতে পারেন, আপনার প্রত্যেকটা ছবি দিয়ে এক একটা করে আপনি বাক্য লিখে নিতে পারেন। দেন আমরা চলে আসি এখানে ইন্ট্রোডাকশন।
ইন্ট্রোডাকশনে আমরা এসে আমরা এটা একটু পড়ে দেখবো যে when you look at a pictures of someone new, আপনি নতুন কারো যদি একটা ছবি দেখেন, you know something about that person, আপনি নতুন কিছু শিখবেন ওখান থেকে, বাট নট এভরিথিং, সব কিছু আপনি জানতে পারবেন না, এটাই স্বাভাবিক। একটা ছবি দেখার সাথে সাথে তাৎক্ষণিক ইমাজিন করে দু একটা লাইন দু একটা কথা বলতে পারেন, বাট এভরিথিং তো আপনি জানবেন না, এটাই স্বাভাবিক। ইউ ক্যান ইউজ ইউর ইমাজিনেশন, আপনার কল্পনা শক্তিকে আপনি কাজে লাগান। আইনস্টাইন একটা কথা বলেছে, ইমাজিনেশন হচ্ছে সব কিছুর চাইতে জীবনে শক্তিশালী জিনিস। আপনার ইমাজিনেশনটাকে কাজে লাগাবেন। কেন কাজে লাগাবেন জানেন? টু ক্রিয়েট আ স্টোরি অ্যাবাউট দি পার্সনস লাইফ। আপনি একটা পার্সন, একজন ব্যক্তির ছবি দেখার সাথে সাথে ওটা দিয়ে আপনি ইমাজিনেটিভলি আপনি অনেক কিছু ক্রিয়েট করতে পারেন। আপনি একটা গল্প পর্যন্ত লিখে ফেলতে পারেন। যেমন দেখুন না, একজন কবি, একজন সাহিত্যিক কীভাবে তার পোয়েট্রিটাকে সাজায়, ফর্মটাকে সাজায়, ইমাজিনেশন দিয়ে সব কিছু হয়ে থাকে। ইউর ইমাজিনেশন ইজ ইউর অ্যাবিলিটি টু ফর্ম নিউ আইডিয়াস অর পিকচার্স ইন ইউর মাইন্ড। আপনার ইমাজিনেশনটা হচ্ছে একটা ক্ষমতা, যে ক্ষমতা দিয়ে আপনি নতুন ধারণা এবং নতুন কিছু আপনি আপনার হৃদয়ের মাঝে আপনি পোর্ট্রে করতে পারেন, অঙ্কিত করতে পারেন, লাইক মোনালিসা, লিওনার্দো দা ভিঞ্চির মোনালিসার মতো, জাস্ট কাল্পনিক সব কিছু। ইন দিস চ্যাপ্টার, এই চ্যাপ্টারে ইউ উইল ইউজ ইউর ইমাজিনেশন টু রাইট অ্যাবাউট আ পার্সন ইন আ ফটো। আপনি একটা ছবি দেখে সে ছবি সম্পর্কে আপনি কিছুটা লিখবেন, লিখে আপনার রাইটিংটাকে ক্রিয়েটিভ করবেন, সৃজনশীল করবেন। একটা সৃজনশীল লেখা মুখস্থ বিদ্যা থেকে বেরিয়ে এসে আপনি নিজে যাই পারেন তাই লিখুন, এতে করে আপনার ক্রিয়েটিভিটি সৃষ্টি হবে। চলে আসি আমরা লুকিং অ্যাট দি মরালস। আমরা কিছু মরালস দেখব। তো আগে এই পিকচারের উপর একটু দেখি কি লেখা আছে এখানে। টু স্টুডেন্টস ইউজড দেয়ার ইমাজিনেশন টু রাইট অ্যাবাউট দ্য ম্যান দ্য ফটো। এখানে এই ছবিতে একজন মানুষকে দেখতে পাচ্ছেন, প্রাপ্তবয়স্ক মানুষকে। দে হ্যাভ ডিফারেন্ট আইডিয়াস অ্যাবাউট হিম। তার সম্পর্কে ওই যে যারা লিখছেন তাদের ভিন্ন ভিন্ন আইডিয়া রয়েছে, ভিন্ন ভিন্ন আইডিয়া। সো দেয়ার প্যারাগ্রাফস টেল ডিফারেন্ট স্টোরিজ অ্যাবাউট হিজ লাইফ। তার জীবন সম্পর্কে এক একজন এক এক কথা লিখছেন। আপনিও এক একটা জিনিস আপনার মতো করে লিখতে পারেন। ওয়ার্ক উইথ আ পার্টনার অর ইন স্মল গ্রুপ। আপনি কাজটি আপনার গ্রুপের সাথে, সঙ্গীর সাথে করতে পারেন, অথবা আপনি একা করতে পারেন। ইটস আপ টু ইউ। রিড দ্য মডেলস। আপনি এই মডেলটা পড়বেন, দেন আনসার দ্য কোয়েশ্চেন্স। কিছু প্রশ্ন থাকবে মডেলটার পর। দেখুন মডেলগুলো বারবার কেন এখানে বাটলার উপস্থাপন করেছে জানেন? আপনি যখন একটা জিনিস সৃষ্টি করবেন, সৃষ্টি করার আগে ওই রিলেটেড জিনিসগুলোকে আপনি আপনার মাথায় আনবেন। আপনি দেখবেন, পড়বেন, বুঝবেন, বুঝে নিচে একটা সৃষ্টি করবেন। রাইট? আমরা এখন পরবর্তীতে দেখব একটু। এখানে দেখুন রাইটিং মডেল 1-এ লেখা আছে দ্য ম্যান ইন দ্য ফটো। এখানে ছবিতে লোকটি। আচ্ছা দেখি কি লেখা আছে। দ্য ম্যান ইন দ্য ফটো ইজ আ হার্ড ওয়ার্কিং ম্যান। ছবিতে যে লোকটিকে দেখতে পাচ্ছেন সেটা একজন কঠোর পরিশ্রমী লোক। হিজ নেম ইজ রেন মর্ফি। তার নাম হচ্ছে রেন মর্ফি। হি লিভস ইন ডালাস, টেক্সাস। সে ডালাস, টেক্সাস নামক যে প্রভিন্স রয়েছে সেটা ডালাসে বসবাস করে, ডালাস শহরে। হিজ সিঙ্গল, সে একা। হি লিভস উইথ হিজ টু ব্রাদার্স, তার দুই ভাইয়ের সাথে বসবাস করে। র্যান ওয়ার্কস ইন আ ফ্যাক্টরি, র্যানস ফ্যাক্টরিতে কাজ করে। হি ওয়ার্কস দি সেকেন্ড শিফট 5 days a week। সপ্তাহে 5 দিন সেকেন্ড শিফটে সে কাজ করে। হি ডাজ নট লাইক দিস জব, সে এই জবটি পছন্দ করে না। হি ওয়ান্টস আ বেটার জব, সে একটা ভালো চাকরি চায়। সো হি গোজ টু স্কুল, সে স্কুলে যায়, আরেকটু পড়ালেখা করবে, আরেকটু জ্ঞান অর্জন করবে, একটা ভালো চাকরি প্রত্যাশায়। ইজ আ পার্ট টাইম কলেজ স্টুডেন্ট। তাহলে আমরা তার একটা পরিচয় পেলাম, সে একজন কলেজ স্টুডেন্ট, কলেজে পড়ালেখা করে। হি হ্যাজ ক্লাসেস 3 morning a week। 3 দিন সকালবেলায় সে ক্লাসে অ্যাটেন্ড করে, তার ক্লাস থাকে। হিজ ক্লাসেস আর নট ইজি। তার ক্লাসগুলো কিন্তু এত সহজ না। এত সকালবেলায় ঘুম থেকে উঠে সে ক্লাস ধরে ফেলা তো সহজ না। হি ওয়ার্কস হার্ড ইন স্কুল, সে স্কুলে কঠোর পরিশ্রম করে। ইন হিজ ফ্রি টাইম, তার মুক্ত সময়ে, অবসর সময়ে, র্যান গোজ রানিং অ্যান্ড ওয়ার্কস আউট। সে বাইরে এক্সারসাইজ করতে যায়, ব্যায়াম করতে যায় এবং কাজ করে। অন উইকেন্ডস, সপ্তাহান্তে বা ছুটির দিনে, হি প্লেইজ বাস্কেটবল উইথ ফ্রেন্ডস। তার বন্ধুদের সাথে সে বাস্কেটবল খেলে। হি লিডস আ বিজি লাইফ, তার লাইফটা পুরোপুরি একটা বিজি লাইফ। এখন চলে আসুন কোয়েশ্চেন্স অ্যাবাউট দি মডেল।
এখন 1 নম্বর প্রশ্ন আমরা দেখব। 1 নম্বর প্রশ্ন লেখা আছে হোয়াট ইজ দ্য টপিক অফ দ্য প্যারাগ্রাফ। এই প্যারাগ্রাফের টপিকটা কি? অ্যাকচুয়ালি আপনারা এই এতক্ষণ পর্যন্ত ধারণা করে ফেলেছেন এটা টপিকটা কি। অ্যাকচুয়ালি টপিকটা হচ্ছে একদম হেডে উপরে থাকে, দি ম্যান ইন দ্য ফলো রায়ান মার্ফি। এখানে এই টপিকটা হচ্ছে কোয়েশ্চেনে আনসারটা হবে দি ম্যান ইন দ্য ফলো, সে হচ্ছে রায়ান মার্ফি। এখানে টপিকটা হচ্ছে দি ম্যান ইন দ্য ফলো। Okay, 2 number question, what is the writer's main idea about the topic? এই টপিকের রাইটার্সের মেইন আইডিয়া কি? Look back at the first sentence to find the answer. আমরা যদি প্রথম বাক্যে ফিরে যাই, দ্য বাক্যে লেখা আছে the man in the photo is a hard working man. এটাই হচ্ছে এই বাক্যের আইডিয়া, মেইন আইডিয়া অ্যাবাউট দ্য টপিক সম্পর্কে মেইন আইডিয়া। হার্ড ওয়ার্কিং ম্যান কীভাবে হলো, এ ম্যান হার্ড ওয়ার্কিং ম্যান সম্পর্কে আপনি গাইতে আপনি সাপোর্টিং দিতেই কিন্তু আপনার প্যারাগ্রাফটি শেষ হতে যাবে। তারপরে লাস্ট একটা লাইন কনক্লুডিং লিখে আপনি জাস্ট স্যান্ডউইচের মতো প্যাক করে নেবেন প্যারাগ্রাফটাকে। স্যান্ডউইচের যেমন 3টে পার্ট থাকে না, উপরে বান, মাঝখানে বিভিন্ন ম্যাটেরিয়ালসে পরিপূর্ণ, লাস্টে আরেকটা বান থাকে। ঠিক একটা প্যারাগ্রাফের 3টে অংশ। ফার্স্ট অংশটি হচ্ছে আমরা যেটাকে বলে থাকি টপিক সেন্টেন্স, সেটা একটা বান, এবং মাঝখানে যে জিনিসটি থাকে সেই জিনিসটা হলো সাপোর্টিং এবং প্যারাগ্রাফের বডি। লাস্টে আরেকটি বানের টুকরা, দ্যাট মিনস সেটাও একটা বান। এই বান লাস্টের বানটি থাকে, উপরের যে বান এবং মাঝখানের যে সাপোর্টিং রয়েছে সব কিছু মিলে একটা গ্লিমস ওখানে পাওয়া যায়। আশাটা কি বুঝতে পেরেছেন? নিঃসন্দেহে আমি কনফিডেন্ট আপনারা বুঝতে পারছেন। What information shows that Ryan is hardworking? কি ধরনের ইনফরমেশন এখানে সাপোর্টিংয়ে দেওয়া হচ্ছে? রয়ান যে একজন হার্ডওয়ার্কিং পারসন, এটাকে স্ট্যান্ড করতে গিয়ে, এটাকে আপনি পোর্ট্রে করতে গিয়ে যে সাপোর্টগুলো দিচ্ছেন ওটাই হচ্ছে প্যারাগ্রাফটির বডি। তাহলে আমরা এখানে 3 নম্বর প্রশ্নের উত্তরে হি হ্যাজ আ জব অ্যান্ড হি গোজ টু স্কুল. True, his classes are not easy, he works hard in his school. এই ইনফরমেশনগুলো এখানে দেওয়া হচ্ছে সাপোর্টিং। চলে আসি নেক্সট আমাদের 4 নম্বর কোয়েশ্চেন, what verbs did the writer use in these sentences? ব্যবহার করেছিল কোন বাক্যগুলো রাইটার এই সেন্টেন্সগুলোর মধ্য দিয়ে। আপনি ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস করবেন, জাস্ট আর কিছু না, ভেরি সিম্পল। এ থেকে এই পর্যন্ত ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস করে আপনি আনসারগুলো একটু কাইন্ডলি মিলিয়ে নেবেন। আপনাদের জন্য আমি আনসার শিট প্রোভাইড করেছি। অ্যাকচুয়ালি আমি যখন পার্সোনালি টিচ করি আমি স্টুডেন্টদেরকে আনসার শিট দিই না, স্টুডেন্টরা আনসার করে করার পর তাদেরকে আমি কারেকশান দিয়ে দিই। আর আপনাদের জন্য আমি আনসার শিট প্রোভাইড করেছি, যারা আপনারা আমার এই অডিও টিউটোরিয়ালগুলো পড়ে একা বুঝবেন, শিখবেন, তাদের জন্য আনসার শিটটা জুড়ে মেলাবার। নিঃসন্দেহে বলছে আপনারা এই আনসার শিটগুলো আপনারা পরে দেখবেন এবং আগে আপনারা কাজটা নিজেরা করবেন। 5 নম্বর কোয়েশ্চেন, হুইচ সেন্টেন্সেস ইন আইডিয়ামস আর 4? 4 নম্বরের যে আমরা 5টি আইডিয়ামস পাচ্ছি, আইডিয়াম এ থেকে ই পর্যন্ত হ্যাভ দ্য বা বি বার। আচ্ছা ঠিক আছে, এখানে যে কাজটি করতে হবে, আপনি সেন্টেন্সেস কোন সেন্টেন্সে অ্যান্ড ওয়ার্ড, এখানে দুটো ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস আছে। তাহলে আপনি এখানে বিতে আপনি কি পাচ্ছেন, যে হুইচ সেন্টেন্সে ইন দ্য 4A and B হ্যাভ দ্য বি ভার্ব। তো আমরা একেবারে ইজিলি আপনার আনসারটা করতে পারবেন যে কোন সেন্টেন্সে বি ভার্ব রয়েছে, এবং কি আপনার এখানে অ্যান্ড ড্যাশে আপনার এখানে বলা হচ্ছে যে কোন মানে এখানে 5টা আইটেমের মাঝে কোনটার মাঝে বি ভার্ব ব্যবহার করা হয়েছে। আনসারটা করে উত্তরটা মিলিয়ে নেবেন। তারপর আমরা চলে যাব এখন 6 নম্বরে, হুইচ সেন্টেন্সেস হ্যাভ আদার সিম্পল প্রেজেন্ট ভার্বস। আচ্ছা, সিম্পল প্রেজেন্ট ভার্বস আমাদের এই 5টা আইটেমের মাঝে কোনটার মাঝে আছে? এখানে ABCDE 5টা অপশন আছে, কোথায় আপনার সিম্পল প্রেজেন্ট ভার্ব রয়েছে। আশা রাখি বুঝতে পেরেছেন, খুব সুন্দরভাবে আনসারটা করে দেখে নেবেন। থ্যাংক ইউ। নেক্সট, রাইটিং মডেল 2। রাইটিং মডেল 2টা আমি একটু পড়ে শোনাচ্ছি। অ্যান এক্সাইটিং লাইফ। প্রত্যেক মানুষের জীবনে সুখ দুঃখ নিয়েই জীবন, আর সেখানে কোনো না কোনো মুহূর্ত এক্সাইটিং হয় লাইফে। একটা বার্থডে এক্সাইটিং লাইফ কারো না কারো হতেই পারে, কারো জীবন দুঃখময়, কারো জীবন আনন্দে ভরপুর। তো একটু দেখি যে একটা এক্সাইটিং লাইফ নিয়ে একজন স্টুডেন্ট কি প্যারাগ্রাফ লিখেছে, আর আপনি এটার উপর ভিত্তি করে নিজে একটা এক্সাইটিং লাইফের উপর আপনি একটা প্যারাগ্রাফ লিখে ফেলবেন। এটা আপনার হতে পারে, অন্য কারো হতে পারে। চলে আসেন, তাহলে আমরা একটু মডেলটা দেখে নিই, মডেলটা আমাদেরকে হেল্প করবে। দি ম্যান ইন দ্য ফলো হ্যাজ অ্যান এক্সাইটিং লাইফ। ছবির যে লোকটি রয়েছেন ওই লোকটির একটা এক্সাইটিং লাইফ রয়েছে, যে হিজ নেম ইজ ভিক্টর থর্স, তার নাম হচ্ছে ভিক্টর থর্স। হি লিভস ইন হলিউড, সে হলিউডে বসবাস করে। হি ইজ ম্যারিড, সে বিবাহিত। হি অ্যান্ড হিজ ওয়াইফ ডু নট হ্যাভ চিলড্রেন, তাদের দুজনেরই কোনো ছেলে সন্তান নেই।
এখানে ভিক্টর ওয়ার্কস ইন দ্য মুভি বিজনেস অ্যান্ড মেক্স আ লট অফ মানি। সে মুভি বিজনেস করে, ফিল্ম ইন্ডাস্ট্রিতে একজন প্রডিউসার, মোস্ট প্রবাবলি সে মুভি বিজনেস যারা করে তাদেরকে প্রডিউসার বলা হয়। আর তার স্ত্রী রয়েছে, তার একটা এক্সাইটিং লাইফ লিড করে। কেন জানেন? তাদের প্রচুর টাকা রয়েছে, লট অফ মানি, এবং অন্য কোনো সমস্যা থাকে না তাদের লাইফে, এরকম। তা হি ড্রাইভস আ নিউ মার্সিডিস, সে একটা নতুন মার্সিডিস গাড়ি চালায়, কারণ তার তো অনেক টাকা রয়েছে, ইজ আ মানিড ম্যান। অ্যান্ড হি অ্যান্ড হিজ ওয়াইফ হ্যাভ আ গ্রেট হাউস অ্যাট দ্য বিচ, একদম সৈকতের পাশেই কিন্তু তাদের একটা বড় বাড়ি রয়েছে, জাস্ট লাইক বিল গ্রেটের মতো। বিল গ্রেটসের কিন্তু সমুদ্রের নিচে আপনারা দেখেছেন একটা বাড়ি আছে, আপনারা হয়তো ফেসবুকে দেখেছেন, এরকম তাদের একটা সুন্দর বাড়ি আছে সমুদ্রের কোনো একটা জায়গায় কাছে। তারপর আমরা দেখতে পাচ্ছি এখানে ইট হ্যাজ আ বাস্কেটবল কোর্ট ইন দ্য ব্যাকইয়ার্ড, তাদের যে বাড়ির পেছনে যে ব্যাকইয়ার্ড রয়েছে সেখানে একটা বাস্কেটবল খেলার জন্য একটা কোর্ট রয়েছে, বাস্কেটবল কোর্ট, যেখানে বাস্কেটবল খেলা হয়। ইন হিজ ফ্রি টাইম, তার মুক্ত সময়ে তার যে ফ্রি টাইম পায়, ভিক্টর অ্যান্ড হিজ ওয়াইফ গো ফিশিং, তারা দুজনে মাছ ধরতে যায়। দে গো টু প্যারিস উইথ ফেমাস পিপল, তারা বিখ্যাত লোকদের সাথে বসে মিটিং করে, সেটিং করে, কথা বলে, আলাপ আলোচনা করে। দে গো শপিং, তারা শপিংয়ে যায় ইন বেভারলি হিলস, তারা বেভারলি হিলস নামক একটা মার্কেট রয়েছে টেক্সাস, ডালাস, অনেক সুন্দর, অনেক বড় মার্কেট, সেখানে তারা শপিং করে। ভিক্টর ডাজ নট হ্যাভ এনি বিগ ওয়ারিস, আসলে তার ব্যক্তিগত জীবনে তেমন বড় ধরনের কোনো সমস্যা নেই। ইজ আ লাকি ম্যান, তার জীবনটা একটা, দেখুন আপনারা লাস্ট লাইনটা হচ্ছে হি ইজ আ লাকি ম্যান, আর ফার্স্ট লাইনটা দেখুন দ্য ম্যান দ্য ফলো হ্যাজ অ্যান এক্সাইটিং লাইফ। এই যে দেখুন, এই জিনিসটার একটা গ্লিমস এখানে পাওয়া যাচ্ছে। আপনারা যখন একটা প্যারাগ্রাফ লিখবেন, প্যারাগ্রাফের ফার্স্ট সেন্টেন্স, দ্যাট ডাজ মিন টপিক সেন্টেন্স, আর ফাইনালি কনক্লুডিং সেন্টেন্সে একটা গ্লিমস থাকতে হবে, একটা সম্পর্ক থাকতে হবে। আর এই সম্পর্কের মধ্য দিয়ে কিন্তু আপনার প্যারাগ্রাফটা স্মার্ট হবে, আর আপনার প্যারাগ্রাফটা তখন প্রেজেন্টেবল হবে, একজন পাঠক আপনার প্যারাগ্রাফটা পড়বে। আমরা চলে আসি এখন পরবর্তী মডেলের উপর কিছু কোয়েশ্চেন এখানে দেওয়া আছে। 1 নম্বর কোয়েশ্চেন, হোয়াট ইজ দ্য টপিক অফ দ্য প্যারাগ্রাফ? নিঃসন্দেহে আপনারা বলবেন যে এই প্যারাগ্রাফের টপিকটি হচ্ছে দি ম্যান ইন দ্য ফলো, ভিক্টর টরেস। ভিক্টর টরেস হচ্ছে এখানে টপিক। হোয়াট ইজ দ্য রাইটার্স মেইন আইডিয়া অ্যাবাউট দ্য টপিক? এই টপিকে রাইটার্সের মেইন আইডিয়া কি? অ্যাকচুয়ালি এই টপিকের রাইটারের মেইন আইডিয়া হচ্ছে হি হ্যাজ অ্যান এক্সাইটিং লাইফ, তার একটা এক্সাইটিং জীবন রয়েছে, মানে আনন্দময়। হোয়াট ইনফরমেশন শোজ দ্যাট ভিক্টর হ্যাজ অ্যান এক্সাইটিং লাইফ? কোন ইনফরমেশনগুলো তার এক্সাইটিং লাইফ কেন্দ্রিক হয়েছে? 1 নম্বর ইনফরমেশন, হি ওয়ার্কস ইন দ্য মুভি বিজনেস। 2 নম্বর ইনফরমেশন, হি মেক্স আ লট অফ মানি। 3 নম্বর হচ্ছে হি ড্রাইভস আ নিউ মার্সিডিস। অ্যান্ড 4 নম্বর, হি হ্যাজ আ হাউস অ্যাট দ্য বিচ। অ্যান্ড 5 নম্বর, হি গোজ টু প্যারিস উইথ ফেমাস পিপল। এগুলো দিয়ে সাপোর্ট করা হয়েছে, রাইট? নেক্সট, এখন আমরা যাব 4 নম্বরে। 4 নম্বর প্রশ্ন হচ্ছে এখানে যে কোয়েশ্চেনটিতে বলা আছে, হোয়াট ফর্মস অফ দ্য ভার্বস হ্যাভ? এখানে হ্যাভ ভার্ব, এখানে ডিড দি রাইটার ইউজ ইন দি সেন্টেন্সেস, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। আপনি এখানে যে কাজটি করবেন, আপনারা হ্যাভ ভার্বের ফর্মগুলো ব্যবহার করে আপনি ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস এখানে কমপ্লিট করবেন। এখানে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস করতে হবে, আমাদের 4টি আইটেম রয়েছে, এ বি সি ডি। কমপ্লিট করে আপনার আনসার শিটটি মিলিয়ে নেবেন। তারপরে হচ্ছে 5 নাম্বার, হুইচ সেন্টেন্সেস ইন দ্য আইটেমস অফ 4 A to G, এই যে 4টা আইটেমস রয়েছে এখানে হ্যাভ নেগেটিভ সিম্পল প্রেজেন্ট ভার্বস। এখানে সিম্পল প্রেজেন্ট ভার্বস কোন জায়গায় সেট করা হয়েছে, আপনি 5 নাম্বারে বি এবং ডিটা দেখলে আমার মনে হচ্ছে আপনি উত্তরটা পেয়ে যাচ্ছেন। এখানে বি এবং ডিতে আপনার নেগেটিভ ফর্মটা ব্যবহার করা হয়েছে সিম্পল প্রেজেন্ট ভার্বস দিয়ে। আমরা নেক্সট চলে যাই, একটু আনসার শিটটা আপনি মিলিয়ে নেবেন আনসার করে। প্রচুর প্র্যাকটিস রয়েছে এই বইটিতে, এই প্রত্যেকটা অধ্যায়ে প্র্যাকটিসগুলো আপনাকে একদম সুদক্ষ মাস্টার মাইন্ড সম্পন্ন একজন লেখকে পরিণত করবে। আপনার যদি প্র্যাকটিসগুলো আনসার শিট না দেখে আগে করে পরে আনসার শিটটা দেখুন, তখন ভালো হবে। নেক্সট আমরা চলে যাই এখানে, লুকিং অ্যাট ভোকাবুলারি, গো প্লাস আইএনজি ভার্বস। হ্যাঁ, আমরা গোর পরে কিন্তু ভার্বের সাথে আইএনজি যোগ করে আমরা কিছু এখানে ক্যারিশমেটিক আমরা ওয়ার্ড পার্টনার তৈরি করব, যেগুলো আমাদের রাইটিং অ্যাপ্লাই করব। দি ভার্ব গো ইজ অফেন ইউজড উইথ আ ভার্ব এন্ডিং ইন আইএনজি টু ডেসক্রাইব অ্যান অ্যাক্টিভিটি। একটা অ্যাক্টিভিটি ডিসক্রাইব করতে গেলে আমরা গো এর পরে ভার্ব প্লাস আইএনজি যোগ করব। আবার বলছি, একটি অ্যাক্টিভিটিকে ডেসক্রাইব করতে গিয়ে আমরা গোর পরে ভার্বের সাথে আইএনজি যোগ করব, রাইট? একটি বাক্য যদি আমরা লক্ষ্য করি, এখানে দেখতে পাচ্ছি উই গো সুইমিং ইন দ্য সামার। আমরা গ্রীষ্মে কী করতে যাই? সাঁতার কাটতে যাই। হ্যাঁ, তারপর হচ্ছে উই ডু
ডু ইউ এভার গো বোলিং? তুমি কি কখনো বোলিং করতে যাও বা বোলিংয়ে যাও? এইভাবে আমরা বাক্যগুলো করবো। এটা অ্যাক্টিভিটি যদি আমরা দাঁড় করাতে চাই তাহলে আমরা বা প্লাস আমরা গো প্লাস বা প্লাস আইএনজি যুক্ত করে আমরা ডেসক্রাইব করবো। প্র্যাকটিস ওয়ানে দেখুন আপনার জন্য এখানে গো প্লাস বা প্লাস আইএনজি ফর্মটা দেওয়া হয়েছে। 1 নাম্বার আমরা এইতে একটু দেখি। লুক এট দ্য রাইটিং মডেলস। আমরা রাইটিং মডেলসগুলো দেখবো অ্যান্ড ফাইন্ড সার্কল দিস এক্সপ্রেশনস। আমরা এগুলোকে এক্সপ্রেশনস বলবো। গো প্লাস বা প্লাস আইএনজি যুক্ত যে আমাদের গ্রামেটিক্যাল টার্মসগুলো আসছে এগুলোকে আমরা এক্সপ্রেশন বলবো। একটা এক্সপ্রেশন যেমন গোজ রানিং, এটা একটা এক্সপ্রেশন। যেমন গো ফিশিং অ্যান্ড গো শপিং, গো ফিশিং অ্যান্ড গো রানিং। এই জিনিসগুলো আমাদেরকে এক্সপ্রেশন হিসেবে জানতে হবে। এখন আমরা চলে যাব বিতে, যে হুইচ অফ দিস অ্যাক্টিভিটিস, আমরা এখানে কোন অ্যাক্টিভিটিস ডু উই ডু আমরা করব চেক টিক মার্ক। এখানে আপনারা টিক মার্ক দেবো, যেমন গো ক্যাম্পিং, গো ওয়াকিং, গো ফিশিং, গো রানিং, গো শপিং অ্যান্ড গো সুইমিং। এই এক্সপ্রেশনগুলো আমরা একটু মাথায় রাখবো আমরা লিখতে গিয়ে। আচ্ছা, আমরা এখন পরবর্তী একটু স্লাইডে দেখি। অর্গানাইজেশন। একটা লেখাকে আমরা যখন অর্গানাইজ করব তখন অর্গানাইজেশনটাকে আমরা সুন্দর করব। অর্গানাইজেশনটা দেখুন, সব কিছুর একটা অর্গানাইজেশন দরকার। আপনার বাড়ির একটা অর্গানাইজেশন দরকার, আপনার গাড়িতে সুন্দর একটা অর্গানাইজেশন দরকার, আপনার রুমের ভিতরে একটা অর্গানাইজেশন দরকার। একইভাবে আপনার লেখাটাকেও কিন্তু অর্গানাইজ করতে হবে, সুশৃঙ্খলভাবে গুছাতে হবে, সাজাতে হবে। আর সেই জন্য রাইটার্স নিড টু মেক দেয়ার প্যারাগ্রাফস easy for readers to understand, যাতে পাঠকেরা সহজে বুঝতে পারে সেজন্য তার লেখাটাকে গুছিয়ে লেখাটাকে অর্গানাইজেশন বলে। One way to help the reader is to use a topic sentence. একটি হচ্ছে তার মাঝে টপিক সেন্টেন্স। আপনি যদি স্ট্যান্ডার্ড একটা স্মার্ট টপিক সেন্টেন্স দিয়ে লেখাটা শুরু করতে পারেন তখন কিন্তু আপনার লেখাটা অর্গানাইজেশনের দিকে আস্তে আস্তে যেতে শুরু করবে। এটা কথা আছে না, ফেস ইজ দ্য ইন্ডেক্স অফ মাইন্ড। আগে কিন্তু চেহারাই মনের সূচি বলে দেয়। এখন চলে আসি টপিক সেন্টেন্স কাকে বলে। অ্যাকচুয়ালি টপিক সেন্টেন্সটা হচ্ছে, টপিক সেন্টেন্স কামস এট দ্য বিগিনিংস অফ আ প্যারাগ্রাফ। একটা প্যারাগ্রাফের শুরুতে টপিক সেন্টেন্স আসবে। দ্য টপিক সেন্টেন্স গিভস দ্য রাইটার্স মেইন আইডিয়া অ্যাবাউট দ্য টপিক। যে টপিকের উপর আপনি লিখছেন সেই টপিক সম্পর্কে মেইন আইডিয়াটাই প্রদান করবে টপিক সেন্টেন্স। সো টপিক সেন্টেন্স ছাড়া আপনার পুরো প্যারাগ্রাফটাই অচল। A good topic sentence helps readers understand the paragraph. একটা প্যারাগ্রাফকে সুন্দর করে বোঝার জন্য এটা ভালো টপিক সেন্টেন্সই যথেষ্ট। আচ্ছা, দ্য পার্টস অফ আ টপিক সেন্টেন্স। এখন দেখুন, আপনাকে যদি কোয়েশ্চেন করা হয় একটা টপিক সেন্টেন্স সাজাতে গিয়ে লিখতে গিয়ে কয়টি পার্ট থাকে, অবভিয়াসলি 2টি পার্ট থাকে। প্রথম পার্টটি হচ্ছে টপিক, আর সেকেন্ড পার্টটি হচ্ছে এখানে কন্ট্রোলিং আইডিয়া। বোল্ড ফেসড আপনি ওয়ার্ডগুলো দেখতে পাচ্ছেন সেটা ইন্ডিকেট করে দিচ্ছে এই টপিক, হোয়াট দ্য প্যারাগ্রাফ ইজ অ্যাবাউট। আসলে প্যারাগ্রাফটি কিসের উপর ভিত্তি করে হবে সেটাই হচ্ছে টপিক। তাহলে টপিকটা কি? প্যারাগ্রাফ যার উপর ভিত্তি করে লেখা হয় সেই লাইনটার নাম হলো সেই প্রসঙ্গটাই হলো টপিক। তারপর হচ্ছে এ কন্ট্রোলিং আইডিয়া। একটা টপিক থাকবে একটা লাইনের ভিতরে, আর কন্ট্রোলিং আইডিয়া থাকবে। তাহলে কন্ট্রোলিং আইডিয়াটা কি? কন্ট্রোলিং আইডিয়া হচ্ছে হোয়াট দ্য রাইটার ইজ গোয়িং টু ফোকাস অন ইন দ্য প্যারাগ্রাফ। আসলে টপিকের উপর ভিত্তি করে বাকি যে লেখাটা অংশটা বাক্যের সেটুকু হচ্ছে ফোকাসিং পয়েন্ট, যে পয়েন্টের উপর ভিত্তি করে আপনার পুরো প্যারাগ্রাফের বডিটাকে আপনি সাপোর্ট করবেন। তাহলে আমরা একটা বাক্য দেখি এখানে। ডেভিড ফ্রিম্যান ইজ আ গুড ফাদার। ডেভিড ফ্রিম্যান হচ্ছেন একজন ভালো পিতা। এখন ডেভিড ফ্রিম্যানটা হচ্ছে টপিক। এই টপিকটাকে সাপোর্ট করে এটার উপর ভিত্তি করে আপনি যে ফোকাসিং পয়েন্টটা নিচ্ছেন সে ফোকাসিং পয়েন্টটা একটা কন্ট্রোলিং আইডিয়া ইজ আ গুড এই গুড ফাদারের উপর আপনি পুরো সাপোর্টিংটা গাইবেন। দিস টপিক সেন্টেন্স টেলস দ্য রিডার দ্যাট দ্য প্যারাগ্রাফ উইল বি অ্যাবাউট এ ডেভিড ফ্রিম্যান। এই টপিক সেন্টেন্সটা বলে দিচ্ছে আসলে ডেভিড ফ্রিম্যানের উপর একটা প্যারাগ্রাফ লিখতে যাচ্ছেন আপনি। ইট উইল বি অ্যাবাউট ডেভিড অ্যাজ আ ফাদার। এটা হবে ডেভিড একজন পিতা, তার উপর আপনি ব্যাখ্যা করবেন। দি প্যারাগ্রাফ উইল নট হ্যাভ আদার ইনফরমেশন অ্যাবাউট ডেভিড। অন্য কোনো ইনফরমেশন আসবে না, জাস্ট শুধু একটা সিঙ্গেল আইডিয়ার উপর আপনার লেখাটা চলতে থাকবে। ফর এক্সাম্পল, ইট উইল নট টেল দ্য রিডার অ্যাবাউট হিজ এডুকেশন, হিজ ফ্রেন্ডস অ্যান্ড হিজ ফিউচার প্ল্যান। এই যে আবরি এই কথাবার্তাগুলো এখানে আসবে না। আপনাকে একটা সিঙ্গেল ফোকাল পয়েন্টের থেকে আপনি যে একজন সে পিতা এই কথাটার উপর, এই সিঙ্গেল আইডিয়ার উপর আপনি পুরো লেখাটা লিখবেন। বি কেয়ারফুল, আপনার যখন একটা প্যারাগ্রাফ লিখবেন একটা সিঙ্গেল আইডিয়াকে ফোকাস করবেন, রাইট? Either the topic or the controlling idea can come first in a topic sentence.
শুরুতে আসে, বিশেষ করে হয়তো টপিকটা শুরুতে আসবে, নতুবা কন্ট্রোলিং আইডিয়াটা শুরুতে থাকবে। একটা সেন্টেন্স যে আপনি লিখলেন টপিক সেন্টেন্স, সে টপিক সেন্টেন্সে হয়তো বা টপিকটা আগে আসবে অথবা কন্ট্রোলিং আইডিয়াটা আগে আসবে। নো ম্যাটার, আপনার ওই লাইনটাতে টপিক আগে আসুক আর কন্ট্রোলিংটা আগে আসুক, সেটা নিয়ে কিছু যায় আসে না। বাট কখনো কখনো আপনার কন্ট্রোলিং আগে আসতে পারে, কখনো কখনো টপিক আগে আসতে পারে, কন্ট্রোলিং পরে আসতে পারে। আমরা দেখব দুটো বাক্যে কোনো বাক্যে কিন্তু প্রথম বাক্যটায় আমাদের টপিকটা আগে এসেছে, কন্ট্রোলিংটা পরে এসেছে। স্কুবা ডিভিং রিকোয়ার্স কেয়ারফুল প্রিপারেশন। স্কুবা আপনার ডাইভিং করতে গেলে, স্কুবা ডিভিংয়ে আপনাকে কেয়ারফুল প্রিপারেশন থাকতে হবে, যত্নবান প্রস্তুতি আপনার থাকতে হবে। এটার টপিকটা হচ্ছে শুরুতে, কন্ট্রোলিংটা পরে। আর পরের লাইনটা দেখেন, ইউ মাস্ট প্রিপেয়ার কেয়ারফুলি বিফোর গোয়িং স্কুবা ড্রাইভিং। স্কুবা ডিভিংয়ে আপনাকে কিন্তু কেয়ারফুলি, ওখানে অবশ্যই কেয়ারফুলি আপনাকে সেই জায়গায় প্রস্তুতি গ্রহণ করতে হবে। আর টপিকটা হচ্ছে গোয়িং স্কুবা ডাইভিং, এটা হচ্ছে টপিক। দেখুন এখানে কিন্তু টপিকটা পরে এসেছে, কন্ট্রোলিংটা আগে এসেছে। সামটাইমস দ্য টপিকস অ্যান্ড দ্য কন্ট্রোলিং আইডিয়া আর ইন টু সেন্টেন্সেস। অনেক সময় দেখবেন টপিক এবং কন্ট্রোলিং আইডিয়া দুটো জিনিস দুটো বাক্যে পাওয়া যায়। ইন দিস এক্সাম্পল, দি টপিক in the twin sisters Ima and Alisa, the controlling idea that they have different interest is in the second sentence. Second sentence কিন্তু আসতেছে বিষয়টা আপনার। দেখুন আমরা ইমা অ্যান্ড অ্যালিসা আর টুইন্স, এখানে প্রথমে একটা ইমা অ্যান্ড অ্যালিসা নিয়ে টপিকটা আপনি প্রথমে পেয়ে গেলেন। দে লুক ভেরি মাচ অ্যালাইক বাট দে হ্যাভ ডিফারেন্ট ইন্টারেস্ট। আপনি দে হ্যাভ ডিফারেন্ট ইন্টারেস্ট হচ্ছে আপনার কন্ট্রোলিংটা দ্বিতীয় লাইনে এসছে, টপিকটা ফার্স্ট লাইনে এসছে। ফ্যান্টাস্টিক একটা ইনফরমেশন মাথায় রাখবেন। তাহলে আমরা এটাকে একটু সিনপসিস বা সামারাইজ করে একটু আমরা যদি একটু কনসাইজ করে বলি, তাহলে আমাদের একটা টপিক সেন্টেন্স কি হতে পারে, টপিক সেন্টেন্সের শুরুতে টপিকটা থাকতে পারে আর টপিক সেন্টেন্সের পরে কন্ট্রোলিংটা থাকতে পারে। আবার কোনো টপিক সেন্টেন্সের শুরুতে কন্ট্রোলিং থাকে, পরে টপিক থাকে। আবার একটা কাজ হতে পারে যে দুটো লাইনের মাঝে টপিক অ্যান্ড কন্ট্রোলিং থাকে। ফার্স্ট লাইনে দেখা গেছে আপনার টপিকটা পেলেন, সেকেন্ড লাইনে গিয়ে আপনি কন্ট্রোলিংটা পেলেন। এই জিনিসটা আমি কিন্তু আজকে এই স্লাইডে ক্লিয়ার করেছি আপনাদেরকে। ওকে, নেক্সট আমরা এখন দেখব, নট অল প্যারাগ্রাফস বিগিন উইথ আ টপিক সেন্টেন্স। প্রত্যেকটা প্যারাগ্রাফে আপনি ভাববেন না যে টপিক সেন্টেন্স দিয়ে শুরু হবে, বাট টপিক সেন্টেন্সেস আর অ্যান ইম্পর্টেন্ট পার্ট অফ academic রাইটিং ইন ইংলিশ। আমরা ইংলিশে যখন একাডেমিক রাইটিং করি, যে লেখাটা আপনি শিখছেন এই মুহূর্তে, এটা কিন্তু একাডেমিক রাইটিং। একাডেমিক রাইটিংয়ে যখন আপনি আসবেন, এই টপিক সেন্টেন্সটা একটা গুরুত্বপূর্ণ বিষয় কিন্তু। ইউ উইল নিড গুড টপিক সেন্টেন্সেস ফর প্যারাগ্রাফস। আপনি বহু প্যারাগ্রাফ লিখবেন, বহু টপিক সেন্টেন্স আপনাকে লেখা জানতে হবে। এভরি প্যারাগ্রাফ contains a topic sentence. It is the vital for you, for a writer, so that you can represent your writing very nicely in front of the readers. If your topic sentence is very charismatic and standard, your reader will go through carefully. ওকে, আমরা এখন চলে যাব প্র্যাকটিস টু অ্যানালাইজিং টপিক সেন্টেন্স। আমরা টপিক সেন্টেন্স অ্যানালাইজ করবো। ফাইন্ড দ্য টপিক সেন্টেন্সেস অফ ইচ প্যারাগ্রাফ। প্রত্যেকটা প্যারাগ্রাফে আপনি টপিক সেন্টেন্স খুঁজে বের করবেন অ্যান্ড সার্কেল দ্য টপিক অ্যান্ড আন্ডারলাইন দ্য কন্ট্রোলিং আইডিয়া। দুটো কাজ করবেন, হ্যাঁ, টপিক সেন্টেন্সটা খুঁজে বের করে এরপরে আপনাকে সার্কেল করতে হবে টপিকটাকে, আর কন্ট্রোলিংটাকে আন্ডারলাইন করতে হবে। রাইট, এখানে প্যারাগ্রাফ ওয়ানটা আপনি একটু পড়ে নেবেন, পড়ে নিয়ে আপনি কোনটা টপিক সেন্টেন্স সেটা আপনাকে ফাইন্ড করতে হবে, তারপরে টপিকটাকে ফাইন্ড করতে হবে, তারপরে কন্ট্রোলিংটাকে ফাইন্ড করতে হবে। যদি আমি প্যারাগ্রাফটা একটু কুইকলি পড়ে দিচ্ছি। দ্য ম্যান ইন দ্য ফলো হ্যাজ আ টেরিবল জব অ্যান্ড হিজ নেম ইজ বব Oka, and he works for big computers. Every day, customers call him on the phone. They are unhappy about their computers. He doesn't like to listen to them. Sometimes they get angry and they yell at Bob, and then he gets angry too. He needs a new job. রাইট, এখান থেকে আপনি টপিক সেন্টেন্সটা ফাইন্ড আউট করেন এবং টপিক সেন্টেন্সটা ফাইন্ড আউট করে টপিকটাকে আপনি ইন্ডিকেট করে দেন আর কন্ট্রোলিংটাকে ইন্ডিকেট করে দেন। সেকেন্ড প্যারাগ্রাফ টুটাকে একইভাবে পড়ে নেবেন, পড়ে নিয়ে আপনি এখানে টপিক সেন্টেন্সটাকে ফাইন্ড আউট করে নিতে হবে। টপিক সেন্টেন্স যখন আপনি পেয়ে যাবেন, তখন আপনি টপিকটাকে কি করবেন, একটা বৃত্তের ভিতর প্রবেশ করিয়ে দেন আর কন্ট্রোলিংয়ের নিচে একটা আন্ডারলাইন করে দেন। দ্যাটস ইট, অ্যামেজিং। প্যারাগ্রাফ থ্রিটাও একইভাবে করবেন। কন্টিনিউড আর নেক্সট পেজ। আমরা নেক্সট পেজ যাবো, তারপরে আনসার শিটটা দেখবেন আপনারা। প্লিজ আনসার শিটটা আগে দেখবেন না। নেক্সট 4 নম্বর প্যারাগ্রাফটা একইভাবে করবেন। এখন চলে যাবো আমরা প্র্যাকটিস 3-তে। চুজিং আ টপিক সেন্টেন্স। একটা টপিক
টপিক সেন্টেন্স নির্বাচন করতে হবে 3টি অপশন থেকে। আর 3টি আইটেমস রয়েছে, প্রত্যেকটা প্যারাগ্রাফের নিচে 3টি আইটেমস রয়েছে। এই 3টি আইটেমস থেকে হুইচ ইজ দ্য বেস্ট টপিক সেন্টেন্স ইউ হ্যাভ টু পিক আপ, দেন ইউ সেট in front of the paragraph, right? এখানে 3টি, এই 3টি থেকে কোনটি আপনার টপিক সেন্টেন্স আপনি ইন্ডিকেট করে দিন। তারপর হচ্ছে প্যারাগ্রাফ 2, সেম কাজটাই আপনাকে করতে হবে। আপনি ভালো করে প্যারাগ্রাফটি পড়বেন। এখানে শুধু টপিক সেন্টেন্সটা এই জায়গাতে নাই, নিচে 3টি লাইনের যে কোনো একটা টপিক সেন্টেন্স হবে, যে কোনো একটা লাইন টপিক সেন্টেন্স হবে, রাইট? বুঝতে পেরেছেন আশা রাখি। নেক্সট আমরা 3 নম্বর প্যারাগ্রাফে সেম কাজটা করব, সেম, রাইট? আমরা চলে আসি 4 নম্বর প্যারাগ্রাফ। 4 নম্বর প্যারাগ্রাফে সেম কাজটাই করব আমরা। আচ্ছা, 4 নম্বর প্যারাগ্রাফটা আমি একটু পড়ে শোনাই। 4 নম্বর প্যারাগ্রাফে এখানে রয়েছে একটা হাস্যোজ্জ্বল একটা মেয়েকে দেখা যাচ্ছে, একদম হাস্যোজ্জ্বল, খুব সুন্দর একটা ফেস দেখতে পাচ্ছি আমরা। এখানে কি লেখা আছে একটু পড়ে দেখি, জাস্ট আই এম কিউরিয়াস টু রিড ইট আউট ফর ইউ। ফার্স্ট, I admire her because she has many talents. She's a very good actor. Second, she's also a movie producer, so I think she's smart. Finally, she seems like a good person, and she visits schools to talk to teenagers about the value of education. She also talks about good health care for all women. I respect her ideas and her work. I hope she has a great career. রাইট? এই জায়গাতে অবভিয়াসলি আমরা যখন ফাইন্ড করব দেখতে পাবো যে এখানে বিটাকে বলা হচ্ছে টপিক সেন্টেন্স। আই অ্যাডমায়ার আমেরিকা ফেরারা ফর সেভারাল রিজনস। এই ফর সেভারাল রিজনসটা হচ্ছে আমাদের সাপোর্টিং কন্ট্রোলিং, আর আমেরিকা ফেরারা হচ্ছে আমাদের এখানে টপিক। আমরা আমেরিকা ফেরারা সম্পর্কে এই প্যারাগ্রাফটা লিখবো, কারণ তাকে আমরা অ্যাডমায়ার করছি ফর সেভারাল রিজনস। এই ফর সেভারাল রিজনসটা আমি সাপোর্টে গাইবো। দ্যাটস ইট। ক্লিয়ার? বুঝতে পেরেছেন? নেক্সট, আরো মোর অ্যাবাউট টপিক সেন্টেন্সেস অ্যান্ড টাইটেলস। টপিক সেন্টেন্স অ্যাকচুয়ালি টপিক সেন্টেন্স তো একটা মিরর, আয়নার মতো, সেজন্য এত এটার উপর এমফাসাইজ করা হয়েছে। ওকে, চলে আসি আমরা। ইচ প্যারাগ্রাফ ইউ রাইট ফর রাইটিং অ্যাসাইনমেন্টস ইন দিস বুক শুড হ্যাভ টাইটল। একটা টাইটল থাকবে, হ্যাঁ, প্রত্যেকটা প্যারাগ্রাফে একটা টাইটল থাকবে। দ্য টাইটল অ্যান্ড দ্য টপিক সেন্টেন্স বোথ হেল্প দ্য রিডার আন্ডারস্ট্যান্ড what the paragraph will be about. আসলে প্যারাগ্রাফটা কি সম্পর্ক হবে এই জিনিসটা জানিয়ে দিবে আপনাকে টপিক অ্যান্ড টপিক সেন্টেন্স, রাইট? A title is usually not a complete sentence. একটা টাইটল দেখে কিন্তু আপনি সব কিছু গ্যাস করতে পারেন না, কিছুটা অনুমান করতে পারেন, বাট টপিক সেন্টেন্সটা কিন্তু আপনাকে অনেক বেশি শক্তি যোগাবে সাপোর্টিং করার জন্য। It does not do the job of a topic sentence. আসলে একটা টাইটল দিয়ে একটা টপিক সেন্টেন্স হয় না। টপিক সেন্টেন্স কাজ টাইটল করতে পারে না। দ্য টপিক সেন্টেন্স নট দ্য টাইটল। টপিক সেন্টেন্স কখনো টাইটল হয় না, মাথায় রাখবেন। হ্যাঁ, দ্য টপিক সেন্টেন্স নট দ্য টাইটল। টপিক সেন্টেন্স আর টাইটল এক জিনিস না। হ্যাজ দ্য টপিক অ্যান্ড দি কন্ট্রোলিং আইডিয়া ফর দ্য প্যারাগ্রাফ। যেটা হলো টপিক সেন্টেন্সটা হবে যেখানে থাকবে একটা টপিক আর একটা কন্ট্রোলিং আইডিয়া। আজকে অ্যাকচুয়ালি বুনিয়াদি প্রশিক্ষণ হচ্ছে টপিক সেন্টেন্সের উপর। টপিক সেন্টেন্স কি খুব ভালোভাবে আপনার মাথায় গেঁথে যাচ্ছে। আর পাশাপাশি যদি 8-10টা টপিক সেন্টেন্সে শিট অফ পেপার আপনি ওখানে নিয়ে যদি 8-10টা টপিক সেন্টেন্স নিজে 10টা টপিকের উপর লিখে ফেলতে পারেন, তাহলে আপনার জন্য চমৎকার হবে, নিঃসন্দেহে চমৎকার হবে। একটা রাইটিং টিপ শিখে নিই। It is a good idea to wait and write the title after you write your first draft of a paragraph. একটা টেকনিক বলে দিলাম। যে টেকনিকটা হচ্ছে, মনে রাখবেন, টাইটলটা আপনারা সবসময় প্যারাগ্রাফ লেখার পরে সেট করেন, আগে কিন্তু টাইটল দেন না। টাইটলটা আপনি প্যারাগ্রাফটা লিখে যদি দেন তাহলে চমৎকার হবে, সুন্দর হবে, ভালো হবে, প্রেজেন্টেবল হবে। ওকে, when you do that, যখন আপনি কাজটি করবেন, the title does not affect you thinking about the topic sentence. অ্যাকচুয়ালি আপনাকে থিঙ্কিংয়ে কোনো প্রভাব সৃষ্টি করবে না। আপনি একটা প্যারাগ্রাফ পুরো লিখে ফেলছেন, টপিক সেন্টেন্স সাপোর্টিং, কনক্লুডিং, দেন টাইটল সেট করেন না, সমস্যা নাই, কোনো প্রবলেম নাই। ফিনিশ দ্য ফার্স্ট ড্রাফট। আগে ফার্স্ট ড্রাফটটা ফিনিশ করে ফেলুন, আইডিয়া জেনারেট করুন, ফার্স্ট ড্রাফট ফিনিশ করুন। ফার্স্ট ড্রাফট তো আপনার আন্ডারে রয়েছে, ফ্রি রাইট করুন, ফ্রি রাইট, মুক্তভাবে লিখুন, ভুল হোক, ভ্রান্তি হোক, কারণ আপনারা জানেন মেকিং মিস্টেক ইজ আ পার্ট অফ লার্নিং। যারা কিন্তু মিস্টেক করার জন্য সাহস করে না, যারা ভুল করার জন্য সাহস করে না, তারা ভালো লেখক হতে পারে না, ভালো স্পিকার হতে পারে না। ভুল করতে করতে শিখবেন,
চেক দ্য টপিক সেন্টেন্সটা চেক করে ফেলুন, দেন অ্যাড এ টাইটেল, দেন পুরো লেখাটার পরে এবার টাইটেলটা সেট করে নেন। চলে আসে এখানে আমরা এই স্লাইডে, এই টপিক সেন্টেন্স ক্যান নট রেফার ব্যাক টু দ্য টাইটেল। টাইটেলকে সে কিন্তু আবার পুনরায় আবার রেফার করছে না বা পরিচয় করিয়ে দিচ্ছে না, সে একবারে হয়ে গেছে টপিক সেন্টেন্স। সো সামটাইমস দ্য টপিক সেন্টেন্স মাস্ট রিপিট ওয়ার্ডস ফ্রম দ্য টাইটেল থেকে একটু রিপিট ওয়ার্ড আসতেই পারে। ডু নট বিগিন আ টপিক সেন্টেন্স উইথ হি, শি, ইভেন ওয়েন দ্য পার্সন নেম ইজ ইন দ্য টাইটেল। এই কাজগুলো আপনি করবেন না, ডু নট ডু দিস, এই কাজটা করবেন না। কি কাজটা করবেন না? দেখুন এখানে গুস্তাভোস ফেভারিট ডে, এটা আপনি এইভাবে আপনি দেখুন এখানে লেখা আছে হি লাইকস স্যাটারডেজ বিকজ হি ক্যান স্লিপ ইন। এই রকমের লেখাটা আপনি লিখবেন না, জাস্ট ডু দিস, ফলো করুন এই ফরম্যাটটাকে। গুস্তাভোস ফেভারিট ডে, দ্যাটস ফ্যান্টাস্টিক অ্যান্ড এটা হচ্ছে আপনার টপিক, আর নিচে হচ্ছে টপিক সেন্টেন্স। যেমন দেখুন এখানে স্যাটারডে ইজ গুস্তাভোস ফেভারিট ডে অফ দ্য উইক, হি লাইকস স্যাটারডেজ বিকজ ডট কিছু একটা লিখে গেলেন, তাই এইভাবে এই কাজটা করবেন আপনি, এই কাজটা করবেন না, এরকম হবে না, জাস্ট কাজটা এরকম হবে। নেক্সট আমরা চলে আসি প্র্যাকটিস 4, টপিক সেন্টেন্স অ্যান্ড টাইটেল। আন্ডারলাইন দ্য টপিক সেন্টেন্সেস ইন ইচ প্যারাগ্রাফ। প্রত্যেকটা প্যারাগ্রাফের টপিক সেন্টেন্সে আপনি আন্ডারলাইন করবেন অ্যান্ড চুজ দ্য বেস্ট টাইটেল ফর দ্য টপিকস ফর দ্য প্যারাগ্রাফ অ্যান্ড রাইট ইট অন দ্য লাইন। তারপর দেখেন এইখানে আপনি পুরো প্যারাগ্রাফটা লিখে ফেলেছেন। হ্যাঁ, পুরো প্যারাগ্রাফটা লিখে ফেলার পর জাস্ট আপনাকে ছোট্ট একটা কাজ করতে হবে। এখানে 3টা আইটেমস দেওয়া আছে, এই 3টা আইটেমস থেকে আপনি পিক আউট করবেন, এখান থেকে পিক আউট করে এখানে নিয়ে আসবেন, এখানে চুজ করে এখান থেকে এনে টপিকটা এখানে বসাই দিবেন, রাইট? টপিকটা এখানে বসিয়ে দিবেন, দ্যাটস ইট। ওকে, নেক্সট প্র্যাকটিস প্যারাগ্রাফ 2। মডেল 2তে দেখে আমরা এই প্যারাগ্রাফটা পুরো পড়ার পর এখান থেকে আমরা একটা এক্সপ্রেশনকে এখান থেকে নিয়ে আসবো, এটা টাইটেল বানানোর জন্য। এখান থেকে এই 3টা আইটেম থেকে একটা আইটেম এনে এখানে টাইটেল আকারে দেবো। আচ্ছা ঠিক আছে, আমি একটু প্যারাগ্রাফটা পড়ে শোনাই। এভরিওয়ান ইন মাই family loves music. We listen to music all the time. My parents like classical music and pop. My sisters like popular music and love to sing karaoke. My brother likes classic music and plays guitar in a music band. I like all these kinds of music at different times. People in my family sometimes argue about music, for example, in the car, but we all agree on one thing: life is better with music. তাহলে এখানে অবভিয়াসলি আমরা পেয়ে গেলাম যে আসলে টপিকটা কি হতে পারে। তো এইখানে যদি আমরা লক্ষ্য করি, টপিকটা হবে এভরিওয়ান ইন মাই লাইফ লাভস মিউজিক, রাইট? এভরিওয়ান ইন মাই লাইফ লাভস মিউজিক, এভরিওয়ান ইন মাই লাইফ ইন মাই ফ্যামিলি লাভস মিউজিক হবে। হ্যাঁ, রাইট। আমরা চলে আসি এখানে পরে প্যারাগ্রাফ 3। প্যারাগ্রাফ 3টাও যদি একটু পড়ে শোনাই। আচ্ছা দেখি আমরা প্যারাগ্রাফ 3টা পড়ে দেখবো। এখানে টপিক সেন্টেন্স সহ সাপোর্টিং সহ সব কিছু আছে, জাস্ট টপিকটা উপরে নিয়ে সেট করে দেবো নিচের 3টা আইটেমস থেকে। Bicycling is a smart form of transportation. A bicycle is expensive, so everyone can afford one and ride one. Bicycles are quite plain, unlike cars or buses. Also, riding a bicycle is a good exercise, and most people today need more exercise. More people should try bicycling to school or work. It is a smart way to get where you are going. এখানে কি হতে পারে আমাদের টপিকটা? আমরা এখানে দেখব আমাদের টপিকটা হচ্ছে এখানে বাইসাইক্লিং ইজ স্মার্ট ফর্ম অফ ট্রান্সপোর্টেশন। টপিক সেন্টেন্স অ্যান্ড টাইটেল, আমরা এখানে টপিক সেন্টেন্স অ্যান্ড টাইটেলের ক্ষেত্রে আমরা টপিক সেন্টেন্স অ্যান্ড টাইটেলটা আমরা এখান থেকে নিয়ে নিচ্ছি। টপিক সেন্টেন্স অ্যান্ড টাইটেলটা হচ্ছে বাইসাইক্লিং ইজ এ স্মার্ট ফর্ম অফ ট্রান্সপোর্টেশন, রাইট? টপিকটা তাহলে কি হবে? টপিকটা হচ্ছে এইখানে আমাদের প্রথম আছে দ্য স্মার্ট ওয়ে টু গো, the sport of bicycling, owning a bicycle. তাহলে bicycling is a smart form of transportation. তাহলে আমাদের এখানে টপিকটা হবে the smart way to go. এটা হচ্ছে আমাদের টপিক, রাইট? নেক্সট আমরা এভাবে একইভাবে পড়ে আমরা এখানে টপিক সেন্টেন্সটা নির্বাচন করব, আর টপিকটা নির্বাচন করে টপিকটাকে উপরে নিয়ে যাব। টপিক সেন্টেন্সটা আমাদের এখান থেকে আমরা খুঁজে বের করে নেব, রাইট? আমরা পরবর্তী স্লাইডে চলে যাব। Try it out.
ওয়ার্ক অ্যালোন, আপনি একা একা কাজটি করেন অথবা আপনার বন্ধুকে সাথে নিয়ে বসে কাজটি করুন। সার্কেল দ্য টপিক অ্যান্ড আন্ডারলাইন দ্য কন্ট্রোলিং আইডিয়া ইন ইচ টপিক সেন্টেন্স। প্রত্যেকটা টপিক সেন্টেন্সে আপনাকে যে ছোট্ট কাজটি করতে হবে, টপিকটাকে একটা বৃত্তের ভিতর ঢুকিয়ে দেন আর কন্ট্রোলিংটাকে আন্ডারলাইন করে দেন, রাইট? প্রথম কাজ। দেন রাইট 2 সেন্টেন্সেস ইউ মাইট ফাইন্ড ইন দ্যাট প্যারাগ্রাফ। আপনি প্যারাগ্রাফ থেকে দুটো সাপোর্টিং সেন্টেন্স যোগ করে দেন। তারপর পসিবল টাইটেলটা আপনি সেট করে ফেলুন। জাস্ট কাজটা করতে হবে। আপনার জন্য শুধু একটা জিনিস দেওয়া আছে, টপিক সেন্টেন্স। সিরিজ হ্যাভ মেনি প্রবলেমস। এখানে এটা হলো টপিক সেন্টেন্স। এই টপিক সেন্টেন্সে আপনি গ্যাস করে ফেলুন তাহলে কোনটা হবে আপনার টপিক। ওকে, গ্যাস করে ফেলেছেন। দেন চলে আসুন। এখন কি হবে? কন্ট্রোলিং। কন্ট্রোলিং কি হবে? হ্যাঁ, পেরে গেছেন। থ্যাংক ইউ। কন্ট্রোলিং। এখন আপনাকে ছোট্ট একটা কাজ করতে হবে, দুটো লাইন লিখতে হবে। এই টপিক সেন্টেন্সকে কেন্দ্র করে দুটো লাইন লিখে ফেলুন। দেন পসিবল টাইটেলটা লিখে ফেলুন। দ্যাটস ভেরি গুড, ওয়েল ডান, গ্রেট। 3 নাম্বার সেম কাজটি করবেন। আনসার শিটটি পরে দেখুন, আগে নিজে কাজটি করুন, তারপর আনসার শিটটি দেখুন। আপনাদের জন্য আনসার শিটটি রেখে দেওয়া হয়েছে যাতে করে আপনাদের সাপোর্ট হয়। সার্বক্ষণিক আপনাদের সহযোগিতায় রয়েছে মোহাম্মদ সিরাজুল ইসলাম, প্রাক্তন অফিসার্স ল্যাঙ্গুয়েজ ট্রেনার, অথর অফ 7 বুকস। আপনারা যে কোনো মুহূর্তে যে কোনো সাপোর্টের জন্য ফ্রিলি আমাকে কল করবেন। আমার হোয়াটসঅ্যাপ পার্সোনাল নাম্বার দুটোই উন্মুক্ত রয়েছে আপনাদের জন্য। নেক্সট আমরা চলে আসি সেম 4এও সেম কাজটি করতে হবে, 5 সেম, 6 সেম কাজটি করতে হবে, 6-এ হ্যাঁ একই কাজটি করতে হবে, রাইট? এখন চলে আসবো আমরা সেন্টেন্স স্ট্রাকচারে। আচ্ছা, একটা লেখা যখন আপনি লিখবেন, লেখাতে তো আপনার গ্রামেটিক্যাল ভ্যারিয়েন্স এন্ড অ্যাকুরেসি লাগবে, তাই না? আপনি জানেন যে আপনার একটা সুন্দর ইন্টারন্যাশনাল লেখনীতে 4টি জিনিস দরকার। টাস্ক, রেসপন্স। আপনি যে কাজটা দেওয়া হচ্ছে সেটাকে আপনি রেসপন্স করতে পেরেছেন কিনা, 1। 2 নাম্বার হচ্ছে আপনার লেখার ইউনিটি অ্যান্ড কোহেরেন্স আছে কিনা লেখার ভিতরে। 3 নাম্বার, আপনি ভালো মানের বোখানে ফর্মালি কলোকেশন এরকমের ওয়ার্ড, ফ্রেজাল ভার্ব আপনি অ্যাপ্লাই করতে পারছেন কিনা। 4 নাম্বার জায়গাটা হচ্ছে গ্রামেটিক্যাল রেঞ্জ অ্যান্ড অ্যাকুরেসি। আপনার গ্রামারের নলেজ কেমন আছে, আপনি ভিভিডলি অ্যান্ড কালারফুল বাক্যতে আপনি লেখাটা লিখতে পারেন কিনা। অবভিয়াসলি কালারফুল বাক্যতে তখনই লিখতে পারবেন যখন আপনি সেন্টেন্সের স্ট্রাকচার ভালো জানবেন। আপনি ঘুরাতে পারবেন লেখাটাকে, বিভিন্ন স্ট্রাকচারে লিখে আপনি পাঠককে উপস্থাপন করতে পারবেন। বেশুরু হবে না। একই স্ট্রাকচার দিয়ে লেখাটা বারবার লিখলে বেশুরু হয়ে যায়। চলে আসি তাহলে আমরা দেখি এখানে 3টা রুলস দেখবো। 1 নম্বর রুল হচ্ছে আমরা আজকে সাবজেক্ট অফ সেন্টেন্স, একটা সেন্টেন্সের সাবজেক্ট নিয়ে আমরা কথা বলবো। প্রথম যে রুলটা রয়েছে, সাবজেক্ট ক্যান বি নাউন অর সাবজেক্ট প্রনাউন। একটা সেন্টেন্সে সাবজেক্ট হতে পারে সিম্পলি একটা নাউন অথবা সাবজেক্ট প্রনাউন, রাইট? দেখুন একটা বাক্য, রায়ান লাইকস স্পোর্টস। দেখুন এখানে রায়ান হচ্ছে এখানে নাউন সাবজেক্ট, রাইট? আর এখানে হি ওয়াচেস স্পোর্টস অন টেলিভিশন, এই যে হিটা হচ্ছে সাবজেক্ট প্রনাউন। তাহলে পেয়েছেন আপনি, এ সাবজেক্ট ক্যান বি আ নাউন ও সাবজেক্ট প্রনাউন, রাইট? 2 নম্বর আমরা দেখি একটু, দ্য সাবজেক্ট কামস বিফোর দ্য ভার্ব ইন এ স্টেটমেন্ট। অবশ্যই সাবজেক্টটা ভার্বের আগে আসবে অ্যাসার্টিভ সেন্টেন্সে, স্টেটমেন্ট সেন্টেন্সে, রাইট? নট কোয়েশ্চেন, অ্যাসার্টিভ সেন্টেন্সে। দেখুন তাহলে, অন উইকেন্ডস হি প্লেজ বাস্কেটবল। প্লেসটা হচ্ছে এখানে অ্যাকশন ভার্ব। এই অ্যাকশন ভার্বের পূর্বে এসেছে কিন্তু এখানে সাবজেক্ট হি। এই সাবজেক্টে হচ্ছে সাবজেক্ট প্রনাউন, রাইট? তারপরে 3 নম্বর, এ ভার্ব ক্যান হ্যাভ মোর দ্যান ওয়ান সাবজেক্ট। একটি ভার্বের এ ভার্ব ক্যান হ্যাভ মোর দ্যান ওয়ান সাবজেক্ট। একটি ভার্বের সাথে একাধিক সাবজেক্ট হতে পারে। আমি যখন রাইটিং একদম ফাউন্ডেশন রাইটিংয়ে ক্লাস করাই তখন আমি 4টি কম্বিনেশন বলি, সিম্পল সেন্টেন্সের 4টি প্যাটার্ন বলি। এই প্যাটার্নটা একটু শেয়ার করি আপনাদের সাথে, কাজে লাগবে। আপনারা পরবর্তী সেশনগুলোতে পেয়ে যাবেন। সাবজেক্ট প্লাস ভার্ব প্যাটার্ন, সাবজেক্ট ভার্ব প্যাটার্ন, তারপর ভার্ব সাবজেক্ট প্যাটার্ন, তারপর সাবজেক্ট ভার্ব প্যাটার্ন। ও মাই গুডনেস, 4টি কম্বিনেশন একটা সিম্পল বাক্যে। আবারও বলছি, সাবজেক্ট ভার্ব, সাবজেক্ট ভার্ব, সাবজেক্ট ভার্ব, তারপর হচ্ছে সাবজেক্ট ভার্ব। 4টি কম্বিনেশন খেয়াল রাখবেন। এই 4টি কম্বিনেশন খুবই গুরুত্বপূর্ণ কম্বিনেশন একটা সিম্পল সেন্টেন্সে। দেখতে কিন্তু এটা অনেকটা কম্পাউন্ডের মতো মনে হলো, না কম্পাউন্ড না, এটা সিঙ্গল আইডিয়ার উপর লেখা হয়। একটা সিম্পল সেন্টেন্সের 4টি সাবজেক্ট ভার্ব প্যাটার্ন রয়েছে। নেক্সট চলে যাই আমরা,
এখানে আপনি জাস্ট যে কাজটি করবেন আমি একটু বুঝিয়ে দিচ্ছি। এখানে আসলে আমার এই যে 10টি লেকচার এখানে বুক 1 থেকে এটা একদম বেসিক বা ফাউন্ডেশনাল লেভেলে আপনারা যারা ইংরেজি লেখা শিখবেন তিনাদের জন্য, হ্যাঁ তিনাদের জন্য। এরপরে ক্রনোলজিক্যালি আস্তে আস্তে এটা হার্ড থেকে হার্ডার দিকে যাবে পরবর্তী কোর্সগুলোতে। এখন চলে আসে আইডেন্টিফাইং সাবজেক্ট অ্যান্ড পার্টস, ওয়ার্ক অ্যালোন অর উইথ আ পার্টনার। আপনি আপনার পার্টনারের সাথে আপনি কাজটি করতে পারেন বা একা করতে পারেন। ফাইন্ড দ্য সাবজেক্ট অ্যান্ড দ্য ভার্ব ইন ইচ সেন্টেন্স। প্রত্যেকটা সেন্টেন্সকে আপনি আগে নির্ধারণ করুন, প্রতিটা সেন্টেন্স কোথা থেকে শুরু হয়ে কোথায় শেষ হলো। তারপর সার্কেল দ্য সাবজেক্ট, সাবজেক্টটাকে আপনি সার্কেল করে দেন এবং কি সেখানে লিখে দেন এস ফর সাবজেক্ট অ্যান্ড আন্ডারলাইন দ্য ভার্ব, এবং লিখে দেন সেখানে ভি ফর ভার্ব, রাইট। এইভাবে আপনার এখানে 9টি লাইন দেওয়া আছে, প্রত্যেকটি লাইন থেকে আপনাকে কাজটি করতে হবে। তবে একটি লাইনের উপর কাজ করে দেওয়া হয়েছে, যেমন মাই ফ্রেন্ড মার্ক খাজাভি ইজ আ ট্যালেন্টেড ফটোগ্রাফার অ্যান্ড সাকসেসফুল বিজনেস পারসন। তাহলে এখানে মাই ফ্রেন্ড মার্ক খাজাভি এটা হচ্ছে এখানে সাবজেক্ট, আর ইজটা হচ্ছে এখানে লিঙ্কিং ভার্ব বা বি ভার্ব। হ্যাঁ, এখানে সে মেন ভার্বের মতো কাজ করেছে, রাইট। এটা হচ্ছে ভার্ব। সো আমাদের এখানে সাবজেক্টটাকে আমরা সার্কেল করে দিয়েছি, আর বিভাগটাকে আমরা এখানে ভার্ব আকারে উপরে ভি দিয়ে ইন্ডিকেট করে দিয়েছি। আনসার শিট দেওয়া আছে, আনসার শিটটা দেখে নেন। থ্যাংক ইউ। নেক্সট এখানে হচ্ছে কমপ্লিট সেন্টেন্সেস। আপনি এখন সেন্টেন্স কমপ্লিট করবেন। দেখুন আমরা সেন্টেন্স ফ্র্যাগমেন্ট করে ফেলি। সেন্টেন্স ফ্র্যাগমেন্টটা কি? সাবজেক্ট আছে তো ভার্ব নাই, ভার্ব আছে তো সাবজেক্ট নাই, এটা আছে তো ওটা নাই, এগুলো সেন্টেন্স ফ্র্যাগমেন্ট। এই সেন্টেন্স ফ্র্যাগমেন্ট হচ্ছে স্টুডেন্টসদের একটা দোষ রাইটিংয়ে। যেমন দেখুন আপনারা এখানে একটা বাক্য আছে, আমরা বাক্য হিসেবে তাকে যদি চিন্তা করি ইজ ফ্রেন্ডলি, এটা আসলে কিছুই মিন করে না। কে ফ্রেন্ডলি? ইনকারেক্ট বাক্য, ইনকারেক্ট। আরেকটা ইনকারেক্ট বাক্য দেখবো, হ্যাভ 5 পিপল ইন হার ফ্যামিলি, এটাও ইনকমপ্লিট বাক্য, ইনকারেক্ট, রাইট। হু ইজ ফ্রেন্ডলি? কে ফ্রেন্ডলি? হু হ্যাজ 5 পিপল ইন হার ফ্যামিলি? হ্যাঁ, কার রয়েছে 5 জন মেম্বার তার পরিবারে? কিছুই বুঝতে পারছি না। সো দ্য সাবজেক্টস অফ দ্য সেন্টেন্স আর মিসিং, সাবজেক্ট মিসিং, বাক্য হচ্ছে না। এ সেন্টেন্স নিডস আ সাবজেক্ট, একটা কমপ্লিট বাক্য তার সাবজেক্ট দরকার। আবার সাবজেক্ট থাকলে হবে না, ভার্বও থাকতে হবে। সাবজেক্ট ভার্ব কম্বিনেশন ছাড়া তো বাক্যই হবে না, আর বাক্যে ভার্ব ছাড়া কিছুই হবে না, কোনো বাক্যই হবে না, সেটা ফ্রেজে পরিণত হয়ে যাবে। ফর এক্সাম্পল ইউ কুড রাইট কারেক্ট বাক্য, বেলা ইজ ফ্রেন্ডলি, বেলা ইজ ফ্রেন্ডলি, এখানে বেলা সাবজেক্ট। যেমন দেখুন আরেকটা কারেক্ট বাক্য, শি হ্যাজ 5 পিপল ইন হার ফ্যামিলি, সেটা হচ্ছে এখানে সাবজেক্ট, রাইট। আশা রাখি বুঝতে পেরেছেন। নেক্সট, দিস গ্রুপস অফ ওয়ার্ডস আর নট কমপ্লিট সেন্টেন্সেস ইদার। What is missing from each sentence? Incorrect. দেখুন মাই ব্রাদার ইন লস অ্যাঞ্জেলস, এখানে যে আপনি বাক্যটা দেখতে পাচ্ছেন বাক্য নামে, এটা কোনো বাক্য হয় নাই। আমরা যখন স্টুডেন্টদেরকে রাইটিং কোর্স করাই তখন আমরা দেখি তারা প্রচুর সেন্টেন্স ফ্র্যাগমেন্ট তৈরি করে, এরকম বাক্য লেখে ইনকারেক্ট, ইনকারেক্ট। হ্যাঁ, হয়তো সাবজেক্ট আসতো ভার্ব নেই, ভার্ব আসতো সাবজেক্ট নেই, এরকম করতে থাকে। আরেকটা দেখুন ইনকারেক্ট, apples, bananas and pears good, কি হলো এখানে ভার্ব নেই, so incorrect. There are no verbs in the sentences. A sentence needs a verb. For example, you could write, fact, my brother is in Los Angeles. এখানে দেখুন সাবজেক্টও আছে, ভার্বও আছে। What apples, bananas and pears taste good. দেখুন এখানে ভার্বও আছে, সাবজেক্টও আছে। এখানে 3টি সাবজেক্ট একত্রে, আপল, বানানাস, পিয়ার্স, একটি সিঙ্গেল আইডিয়া, ফ্রুটস, হ্যাঁ সিঙ্গেল আইডিয়া। সো নেক্সট চলে যায় আইডেন্টিফাইং ইনকমপ্লিট সেন্টেন্স। আপনি ইনকমপ্লিট সেন্টেন্সগুলো আইডেন্টিফাইং করবেন। এখানে মনে রাখবেন যে যদি এই বাক্যটা কমপ্লিট হয় আপনি কমপ্লিটে টিক দিবেন, যদি এই বাক্যটা ইনকমপ্লিট হয় ইনকমপ্লিটে টিক দিবেন। হোয়াটস দ্য প্রবলেম? আসলে কেন সে ইনকমপ্লিট হলো, যদি প্রবলেমটা আপনি দেখাতে চান আপনি এখানে এক্সপ্লেন করে দেবেন, ছোট্ট করে লিখবেন, হ্যাঁ ছোট্ট করে। তাহলে আমরা একটু দেখে নিই, আর একটু পড়াটা পড়ে বোঝাই। ওয়ার্ক অন দ্য ফানা, লুক অ্যাট ইচ সেন্টেন্স, প্রত্যেকটা সেন্টেন্স আপনি দেখবেন এবং চেক মানে টিক মার্কস আপনি দিবেন, কমপ্লিট অর ইনকমপ্লিট। আপনি কমপ্লিট হলেও টিক দিবেন, ইনকমপ্লিট হলেও টিক দিবেন, নো প্রবলেম। কারেক্ট ইচ ইনকমপ্লিট সেন্টেন্স, কেন ইনকমপ্লিট হলো, অ্যান্ড আইডেন্টিফাই দ্য প্রবলেম, প্রবলেমটা আইডেন্টিফাই করবেন, এখানে ছোট্ট করে লিখে দিবেন, হ্যাঁ। অ্যান্ড রাইট নো সাবজেক্ট অর নো ভার্ব, হয়তো বা সাবজেক্ট মিসিং নতুবা ভার্ব মিসিং, এই কথাটাই আপনাকে লিখতে হবে। জাস্ট এখানে এই যে কলামটা রাইট হ্যান্ড কলামে নো ভার্ব হয়তো আসবে অথবা নো সাবজেক্ট আসবে,
যদি ইনকমপ্লিট হয়। আর যদি এখানে কমপ্লিট হয় তাহলে তার কোনো কথাই নাই, তো বাক্য কমপ্লিট। সো এখানে আপনার কিছুই করার নাই আর। এতে ওয়ানে 3টা আইটেম আছে, 2তে 3টা আইটেম রয়েছে, 3তে 3টা আইটেম রয়েছে, মোট আইটেম রয়েছে এখানে 9টা। 4 নম্বর 5 নম্বর লাইকওয়াইজ একইভাবে কাজটি করবেন। সিডনি অপেরা হাউস, একটা পিকচার দেখতে পাচ্ছেন আপনি সিডনি অপেরা হাউসের, খুব সুন্দর তাই না, ভেরি বিউটিফুল পিকচার, রাইট। তাহলে 4 এবং 5 আপনি এই 3টি এই দুটি আপনার প্রশ্ন কিন্তু আপনি কমপ্লিট করবেন। নেক্সট আমরা চলে যাব, প্র্যাকটিস আনসার শিটটা আপনাদের জন্য দেওয়া আছে, আগে কাজটি নিজে করবেন, পরে আনসার শিটটি দেখবেন। নেক্সট আমরা গ্রামারে যাচ্ছি, নেগেটিভ ভার্বস, একদম ভেরি সিম্পল। দেখুন in chapter 1 you learn about the verb be, verb সম্পর্কে আপনারা পড়েছেন। ইন নেগেটিভ স্টেটমেন্ট, কিভাবে নেগেটিভ স্টেটমেন্ট বা নেগেটিভ সেন্টেন্স, অ্যাফার্মেটিভ এবং নেগেটিভ অ্যাসার্টিভ বাক্য দুভাবে বিভক্ত। একটা হলো অ্যাফার্মেটিভ, সে পজিটিভ নিজেই, আর একটা হলো নেগেটিভ বাক্য কিভাবে লিখতে হয় বিভাগ সহ। দ্যাটস ইট, আপনারা এটা শিখেছেন 1 নম্বর লেকচারে আমার দেখেছি আপনারা। তো আমরা আজকে যেটা দেখবো, আজকেরটা হচ্ছে আমাদের নেগেটিভ ভার্বস। ওকে, দেখো সাবজেক্টের সাথে নেগেটিভ ভার্ব ব্যবহার হবে। দি ভার্ব বি তো জানি আমরা, এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার। এখন কিন্তু কথা হচ্ছে এখানে আমাদের যে সিম্পল সেন্টেন্স, সিম্পল টেন্স, সিম্পল প্রেজেন্ট, সেখানে আমার এম, ইজ, আর এর ফাংশনটা আসবে। তাহলে আয়ের সাথে আমরা জানি এম হয়, ইউ, উই, দের সাথে আর হয়, আর হি, সি, ইটের সাথে ইজ হয়। আর এখানে আমরা যখন নট যোগ করে দেব তখন সে নেগেটিভ হয়ে গেল। তারপরে এখানে আমরা একটা কমপ্লিমেন্ট যোগ করব, কমপ্লিমেন্ট। হ্যাঁ, আম রেডি, ইউ, উই, দে আর নট রেডি, আম নট রেডি, অ্যান্ড হি, সি, ইট ইজ নট রেডি। আর এখানে এই সাবজেক্টিভ প্রনাউনগুলোকে মনে রাখার জন্য একটা ছোট্ট সূত্র আপনারা ফলো করবেন। 8টি সাবজেক্টিভ প্রনাউনকে মনে রাখার ছোট সূত্রটা হচ্ছে, যে রুলটা রয়েছে সেটা আই, উই, you, he, she, it, they, I, we, you, he, she, it, they। আরেকটি জিনিস আপনাদের বলে দিই, এগুলোকে আপনারা সাবজেক্টিভ থেকে অবজেক্টিভ রূপে নেওয়া জানবেন, শিখবেন। অবজেক্টিভ থেকে পসেসিভ প্রনাউন রূপে নেওয়া শিখবেন, তারপর পসেসিভ অ্যাডজেক্টিভ রূপে নেওয়া শিখবেন, তারপর রিফ্লেক্সিভ রূপে নেওয়া শিখবেন। মনে থাকবে? তাহলে হলো এই যে সাবজেক্টিভ প্রনাউনগুলো আছে, এগুলোর সাবজেক্টিভ রূপ, অবজেক্টিভ রূপ, পসেসিভ প্রনাউন, পসেসিভ অ্যাডজেক্টিভ এবং রিফ্লেক্সিভ রূপে নেওয়া শিখবেন, এবং প্রত্যেকটা দিয়ে একটি করে করে বাক্য গঠন করবেন, রাইট। তাহলে টোটাল বাক্য হবে 40টি বাক্য লিখে আপনারা প্র্যাকটিস করবেন। নেক্সট, in chapter 2 you learn about simple present verbs and affirmative statement. These verbs have 2 forms, দুটো ফর্ম রয়েছে ভার্বগুলো। আমরা যেটা দেখেছি সিম্পল প্রেজেন্ট ভার্ব ইন অ্যাফার্মেটিভ স্টেটমেন্ট, এখানে দেখুন আই, ইউ, উই, দে, ওয়ার্ক, অ্যাকশন ভার্ব, এখানে এটা অ্যাকশন ভার্ব। হি, সি, ইট ওয়ার্কস, এটাও অ্যাকশন ভার্ব, রাইট। অ্যান্ড সিম্পল প্রেজেন্ট ভার্বস ইন নেগেটিভ স্টেটমেন্ট হ্যাভ 3 পার্টস। মনে রাখবেন 3টি পার্টস রয়েছে। একটি পার্টস হচ্ছে নেগেটিভ স্টেটমেন্টে আমরা ডু এবং ডাজের আশ্রয় নিতে হবে, আবার নটের আশ্রয় নিতে হবে, দ্য বেস ফর্ম অফ দ্য ভার্ব। আমরা এই 3টি কাজ যখন নেগেটিভে করব তখন ডু, নট ভার্বের বেস, অথবা ডাজ, নট ভার্বের বেস দিয়ে আমরা নেগেটিভ বাক্য তৈরি করব। দ্যাটস ইট। আমরা এখন নেক্সট চলে যাব সিম্পল প্রেজেন্ট ভার্বস ইন নেগেটিভ স্টেটমেন্ট। এখন আমরা দেখি একটু, আই ডু, ইউ ডু, উই ডু, দে ডু, রাইট। এখন সাথে নট যোগ করে ওয়ার্ডটা দিয়ে দিলে বাক্য কমপ্লিট। তাহলে আমরা একটু সুন্দর করে দেখি একটু, আই ডু নট ওয়ার্ক, ইউ ডু নট ওয়ার্ক, উই ডু নট ওয়ার্ক, দে ডু নট ওয়ার্ক। এখানে আমরা একবার দেখব, হি ডাজ নট ওয়ার্ক, শি ডাজন্ট ওয়ার্ক, it doesn't work, right? নেগেটিভ স্টেটমেন্টে আমরা সিম্পল প্রেজেন্ট ভার্বস এন্ড নেগেটিভ স্টেটমেন্টে আমরা কাজটা বাক্যগুলো করে ফেললাম। নেক্সট, প্র্যাকটিস 8 সিম্পল প্রেজেন্ট ভার্ব ইন নেগেটিভ স্টেটমেন্ট। আন্ডারলাইন দ্য সিম্পল প্রেজেন্ট ভার্ব। সিম্পল প্রেজেন্ট ভার্বগুলো আন্ডারলাইন করবেন। ফার্স্ট স্টেটমেন্ট, ইউজ দ্য সেম ভার্ব টু কমপ্লিট দ্য সেকেন্ড স্টেটমেন্ট। সেম ভার্ব আপনি এখানে ইউজ করবেন, বাট মিক্স ইট নেগেটিভ। এখন আপনাকে এই কাজটা করতে হবে। দেখুন, ইন সোখা the goalkeeper catches the ball with his or her hands. The other players do not catch. দেখুন, এই যে catches, এখানে আদার্স প্লেয়ার কথা বলা হয়েছে প্লুরাল, সেজন্য ডু নট ক্যাচ হয়েছে, নেগেটিভ হয়ে গেল। দ্য বল দ্যাট ওয়ে। আপনি 2, 3, 4, 5, 6 এইগুলোকেই আপনি কমপ্লিট করে ফেলবেন। তারপর আনসার শিটটা দেখে মিলিয়ে নেবেন।
নেক্সট প্র্যাকটিস 9, অ্যাফার্মেটিভ অ্যান্ড নেগেটিভ। অ্যাফার্মেটিভ অ্যান্ড নেগেটিভ একটা প্যারাগ্রাফ দেওয়া আছে, এখানে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস করবেন, জাস্ট 9টা গ্যাপ আপনাকে ফিল আপ করতে হবে। কি করতে হবে? কমপ্লিট দ্য প্যারাগ্রাফ। এই প্যারাগ্রাফটা আপনার ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস করবেন, ফিল ইন ইচ ব্ল্যাঙ্ক উইথ দ্য কারেক্ট অ্যাফার্মেটিভ ফর্ম অফ ভার্ব। ভার্বের অ্যাফার্মেটিভ ফর্ম, দ্যাট ডাজ মিন পজিটিভ ফর্মটা আপনি ব্যবহার করে করে আপনি পুরো প্যারাগ্রাফটা কমপ্লিট করবেন, যে সাবজেক্টের সাথে ভার্বের যে ফর্মটা যাবে। আপনারা একটু জেনে রাখবেন, ভার্বের সাধারণত একটি মেইন ভার্ব, অ্যাকশন ভার্বের 5টি ফর্ম হয়। একটি ফর্মের নাম হলো প্রেজেন্ট ফর্ম, আরেকটা ফর্মের নাম পাস্ট ফর্ম, আরেকটা ফর্মের নাম পাস্ট পার্টিসিপল ফর্ম, আরেকটা ফর্মের নাম এস বা ইএস যুক্ত ফর্ম, আরেকটা ফর্মের নাম আইএনজি ফর্ম, রাইট? 5টি ফর্ম খেয়াল রাখবেন। তাহলে এস বা ইএস যুক্ত ফর্মটা কার সাথে হয়? কর্তা যখন থার্ড পারসন সিঙ্গুলার হবে তখন ভার্বের সাথে এস বা ইএস ফর্ম হয়, যদি সে ভার্বটি অ্যাকশন ভার্ব হয়। কিপ ইন মাইন্ড, যদি সে ভার্বটি অ্যাকশন ভার্ব হয়। অ্যাকশন ভার্ব আর উইক ভার্ব, টু বি ভার্ব, লিঙ্কিং ভার্ব, এগুলো আমরা টু বি ভার্ব, লিঙ্কিং ভার্ব, বি ভার্ব, এগুলোকে আমরা উইক ভার্ব বলি। আর অ্যাকশন ভার্ব যেগুলো, সেগুলো ডাইরেক্ট অ্যাকশনে যায়, রাইট? অ্যাকশন, যেমন মেক, ওয়ার্ক, গো, জয়, এগুলো অ্যাকশন ভার্ব, লাইক ইত্যাদি। ওকে, নেক্সট, রিরাইট দ্য প্যারাগ্রাফ অ্যান্ড চেঞ্জ রোল টু হ্যাক্টর অ্যান্ড মার্ক অল দ্য নেগেটিভস। আচ্ছা, আপনাকে এখানে যে কাজটা করতে হবে, এখানে ফাইন্ড ওয়ান ভার্ব এরর ইন ইচ স্টেটমেন্ট। প্রত্যেকটা বাক্যে একটা করে ভার্ব এখানে ভুল আছে, হ্যাঁ, একটা করে ভার্ব ভুল আছে, যে ওয়ান ভার্ব এরর আছে। আপনাকে মেক কারেকশন, আপনাকে কারেক্ট করতে হবে। জাস্ট অ্যাড করে দেওয়া হয়েছে, যেমন মাই বেস্ট ফ্রেন্ড ইজ নিড এ নিউ জব, এখানে ইজ নিডটা কেটে এখানে জাস্ট নিডস হবে। এরকম করে আপনার এখানে দ্বিতীয় বাক্য দেখুন, মাই ফ্রেন্ডস নেম মুজিমিলিয়ানো, এখানে মাই ফ্রেন্ডস নেম, এই জায়গাতে আপনি দেখুন এখানে একদম টু বি ভার্বের মিসিং করা আছে, যে মাই ফ্রেন্ডস নেম ইজ মিসিং আছে। তো এইভাবে আপনি কাজগুলো করবেন, তো সিম্পলি আপনারা পেয়ে যাবেন, আমি বিশ্বাস করি আপনারা করে ফেলবেন ইনশাআল্লাহ। নেক্সট, ট্রাই ইট আউট। ট্রাই ইট আউটে যে কাজটি করতে হবে আপনাকে, যে ওয়ার্ক অ্যালোন উইথ ফানা, আপনি একটা সঙ্গীর সাথে কাজটা করুন। অন আ শিট অফ পেপার রাইট 8 or more সেন্টেন্সেস, আপনি 8টা বা 8-এর অধিক বাক্য লিখবেন অ্যাবাউট দ্য কিম সিস্টার্স। আচ্ছা, কিমের সিস্টারের উপর লেখার দরকার কি? আপনি আপনার বন্ধুর বোনের সম্পর্কে লিখুন না, আপনি আপনার বোন সম্পর্কে লিখুন, 8টার উপর বাক্য লিখবেন। ইউজ ইউর ইমাজিনেশন, আপনি কাল্পনিকভাবে ক্রিয়েটিভলি কাজটি করবেন। ইনক্লুড বোথ অ্যাফার্মেটিভস অ্যান্ড নেগেটিভ ভার্বস ইন ইউর সেন্টেন্সেস। আপনি অ্যাফার্মেটিভ নেগেটিভ দুটোই আপনি লিখতে পারেন, কোনো সমস্যা নেই, রাইট? এখানে 3টি বাক্য দেওয়া আছে, যেমন দেখুন, রনি টিচার্স ম্যাথ অ্যাট আ হাই স্কুল অ্যান্ড অ্যালিসন ডাজ নট হ্যাভ আ জব অ্যান্ড অল দ্য সিস্টার্স হ্যাভ ফ্রেন্ডস। এখানে এই সম্পর্কে এইভাবে কয়েকটা লাইন লিখে দেওয়া হয়েছে। আপনি এরকম করে আপনার 8+ বাক্য লিখে আপনি সুন্দর করে আপনার টপিকটা কী হবে, তাহলে আবারও বলে দিচ্ছি, টপিকটা হচ্ছে ইয়োর সিস্টার অথবা ইয়োর ফ্রেন্ডস সিস্টার, এটা আপনার টপিক। নেক্সট, অ্যাডজেক্টিভ। এখন আসবো আমরা অ্যাডজেক্টিভে। দ্য ডিফারেন্ট টাইপস অফ ওয়ার্ডস আর অল দ্য পার্টস অফ স্পিচ। আমরা জানি যে বিভিন্ন আমরা যে কথা বলি, লিখি, বাক্যের প্রত্যেকটি অংশকে আলাদা আলাদাভাবে বলা হয় পার্ট অফ স্পিচ, আর সকল অংশগুলোকে একত্রে বলা হয় পার্টস অফ স্পিচ। সিঙ্গলি যদি বলা হয় তখন হবে পার্ট অফ স্পিচ, আর একত্রিতভাবে বলা হয় পার্টস অফ স্পিচ। এখন ঘটনা হচ্ছে, ভার্বস অ্যান্ড নাউন্স আর 2 of the parts of speech. ভার্ব এবং নাউন 2টা পার্টস অফ স্পিচ। আমরা যদি বলি পার্টস অফ স্পিচ 9 প্রকার, তাহলে ভার্ব এবং নাউন হচ্ছে 2টা পার্টস অফ স্পিচ। আপনারা জেনে থাকবেন 9ম পার্টস অফ স্পিচটার নাম হচ্ছে ডিটারমিনার। ডিটারমিনার হলো 9 নম্বর পার্ট অফ স্পিচ, রাইট? অ্যাডজেক্টিভ হচ্ছে আরেকটা পার্ট অফ স্পিচ, অ্যাডজেক্টিভ আর অ্যানাদার পার্ট অফ স্পিচ। এখন অ্যাডজেক্টিভটা একটা ভাইটাল জিনিস। অ্যাডজেক্টিভ আসলে মানে যাকে নিয়ে কাজ করে, নাউন বা প্রনাউনকে নিয়ে কাজ করে, আর সে ডেসক্রাইব করে। অ্যাডজেক্টিভের ডেফিনিশনে আপনারা মনে রাখবেন, অ্যাডজেক্টিভ কিন্তু ডেসক্রাইব করে, এটা হলো অ্যাডজেক্টিভের আইডিয়াল ডেফিনিশন। Adjectives are used to describe people, places, things, and ideas. The highlighted words in the example sentences are adjectives. Each of the adjectives describes a noun or subject pronoun. The words described and boldfaced. আপনি boldfacedগুলো দেখেন, এই boldfacedগুলো হলো adjective. boldfaceটাকে ডেসক্রাইব করছে, আর এটা হচ্ছে adjective. যে the elevator is full, এই ফুলটা adjective, elevator হচ্ছে noun.
হি ইজ টোল্ড, এখানে নাউন বা প্রনাউনকে ডেসক্রাইব করছে, টোল্ডকে হি, এই হিটাও কিন্তু ডেসক্রাইবড হয়েছে। আই লাইক মাই নিউ ফোন, নিউ ফোন, এই নিউটা হচ্ছে অ্যাডজেক্টিভ আর ফোনটা হচ্ছে এখানে নাউন। নেক্সট, look at the chart for rules on using adjective in sentences. এক নাম্বার, ইউজ বি, আমরা অ্যাডজেক্টিভ ব্যবহার করব, প্রথমে কি করলাম, সাবজেক্টটা ব্যবহার করলাম, তারপর বিভাব এম ইজ আর ব্যবহার করার পর ওয়াজয়েব ব্যবহার করার পরে যে কোনো একটা ব্যবহার করার পর একটা অ্যাডজেক্টিভ দিলাম, এভাবে আমাদের কিন্তু একটা স্ট্রাকচার হয়ে যায়। 2 নম্বরের স্ট্রাকচার হচ্ছে ইউজ অ্যান অ্যাডজেক্টিভ প্লাস নাউন, নাউনকে আমরা ডেসক্রাইব করব, আগে অ্যাডজেক্টিভটা বসালাম পরে নাউনটা বসালাম, এটা আরেকটা স্ট্রাকচার হয়ে যায়। তারপর হচ্ছে যেমন ইউ ক্যান ইউজ মোর দেন ওয়ান অ্যাডজেক্টিভ, এটাকে ওয়েল অর্ডার অফ অ্যাডজেক্টিভ বলা, অ্যাডজেক্টিভ পরপর ব্যবহার বসতে পারে, 2টা 3টা 4টা অ্যাডজেক্টিভ পরপর বসতে পারে, আমরা আজকে দেখে নেব এখানে আছে, এভাবে অ্যাডজেক্টিভ ব্যবহার করা যায়। তারপর ডু নট অ্যাড এস টু অ্যাডজেক্টিভস, অ্যাডজেক্টিভের সাথে কখনো এস কিন্তু যোগ হয় না। আচ্ছা, এখন তাহলে একটা একটা করে আমরা খণ্ডাবো। প্রথম হচ্ছে বিভার প্লাস অ্যান অ্যাডজেক্টিভ, যেমন শি ইজ ইন্টেলিজেন্ট, ইন্টেলিজেন্ট, এখানে শি ইজ ইন্টেলিজেন্ট, ইন্টেলিজেন্ট অ্যাডজেক্টিভ, ইজটা হচ্ছে এখানে বিভার। আমনা শাই, আমনা শাই, এখানে শাইয়ের আগে আমনা, এটা হচ্ছে আপনার বিভার, বিভার্বের নেগেটিভ ফর্ম। এখন চলে আসছি আমরা পরেরটাই, দেখুন অ্যাডজেক্টিভ প্লাস নাউন, হিজ আ সিরিয়াস পারসন, এখানে সিরিয়াসটা হচ্ছে অ্যাডজেক্টিভ, পারসন হচ্ছে নাউন। ক্লোজ ফ্রেন্ডস, টেল দ্য ট্রুথ, হিজ আ ক্লোজ ফ্রেন্ডস, এখানে ক্লোজ ফ্রেন্ডস টেল দ্য ট্রুথ, এখানে ক্লোজ ফ্রেন্ডস, এখানে হি ইজ আ ক্লোজ ফ্রেন্ডস টেল দ্য ট্রুথ, এখানে দেখেন ক্লোজটা হচ্ছে অ্যাডজেক্টিভ, এখানে ক্লোজ অ্যাডজেক্টিভ আর এখানে ফ্রেন্ডস হচ্ছে নাউন, রাইট। তারপর হচ্ছে আপনারা দেখুন ইউ ক্যান ইউজ মোর দেন ওয়ান অ্যাডজেক্টিভ, দেখি একটু মোর দেন ওয়ান অ্যাডজেক্টিভ, হি ইজ ইয়ং অ্যান্ড হ্যান্ডসাম, ইয়ং অ্যান্ড হ্যান্ডসাম, ইয়ং অ্যান্ড হ্যান্ডসাম, তারপর এটাও অ্যাডজেক্টিভ, এটাও অ্যাডজেক্টিভ। তারপর শি হ্যাজ শর্ট ডার্ক খালি হেয়ার, শর্ট ডার্ক খালি হেয়ার, হেয়ারটা হচ্ছে নাউন, খালিটা হচ্ছে অ্যাডজেক্টিভ, ডার্কটা অ্যাডজেক্টিভ, শর্টটা অ্যাডজেক্টিভ। দোজ গার্লস আর গুড লুকিং, গুড লুকিংটা অ্যাডজেক্টিভ আর আরটা হচ্ছে এখানে বিভার, রাইট। নেক্সট আমরা 11 নম্বর প্র্যাকটিস দেবো, অ্যাডজেক্টিভ অ্যান্ড দ্য ওয়ার্ডস দ্যাট ডেসক্রাইব। এখানে আপনি যে কাজটি করবেন সেটা হচ্ছে ওয়ার্ক অ্যালোন অর উইথ পার্টনার, রিড দ্য ইমেল, আপনি এখানে একটা ইমেল পড়বেন, ডিসাইড ইফ ইউ থিঙ্ক জাস্ট লাইকস দ্য ক্লাস ও নট, জাস্ট ক্লাস পছন্দ করে অথবা করে না, দেন চুজ ওয়ান অফ দি টু অ্যাডজেক্টিভ টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। এখানে আপনি দু রকমের অ্যাডজেক্টিভ দেওয়া আছে, টেল দ্য স্টোরি, গ্রেট আছে, টেরিবল আছে, স্মল আছে, হিউজ আছে, কমফোর্টেবল আছে, আনকমফোর্টেবল আছে। যখন যে জিনিসটা পজিটিভ হলে আপনি গ্রেট ইউজ করবেন, নেগেটিভ হলে টেরিবল ইউজ করবেন। পজিটিভ হলে স্মল অ্যান্ড হিউজ, আপনি যেটা আপনার ছোটটা পছন্দ না বড়, আপনি সেভাবে করে আপনি অ্যাডজেক্টিভগুলো ব্যবহার করে বাক্য গঠন করবেন, রাইট। আমরা এখানে দেখব যে এই জায়গাতে আমাদেরকে 8টা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস দিয়েছি, এই 8টা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসে আমরা প্রপার ওয়েতে যে ওয়ার্ডগুলো আমরা ওখান থেকে এনে এখানে ব্যবহার করব, করে আমরা আনসার শিট দেখে নেব। নেক্সট হচ্ছে অ্যাপ্লাইং ভোকাবুলারি, গো প্লাস বা প্লাস আইএনজি। আমরা যে আসলে ওই মুহূর্তে এক্সপ্রেশন শিখেছিলাম কিছু, গো প্লাস বা প্লাস আইএনজি যখন অ্যাক্টিভিটি করতে গিয়ে যে এক্সপ্রেশনগুলো ব্যবহার করা হয় রাইটিংয়ে, সেই এক্সপ্রেশনগুলো আমরা আমাদের প্র্যাকটিক্যাল লাইফে অ্যাপ্লাই করবো। ইউজ দ্য এক্সপ্রেশন গো রানিং, গো কুকিং অ্যান্ড গো শপিং, ইউজড ইন দ্য রাইটিং মডেলস অন পেজ 45-46. আমরা অলরেডি we have talked about it already. You also learn these expressions, যে go camping, go fishing, go swimming, এগুলো। You may want to use one of these expressions when you try writing a sentence on page 64 and writing about a person you see in the photo. আপনি এই কাজটা কমপ্লিট করবেন। এখন আমরা চলে আসি এখানে, ওয়ার্ক ইন এ স্মল গ্রুপ, আপনারা 2-3 জন 4 জন বসে একসাথে কাজটি করতে পারেন। আর দ্য গ্রুপ অ্যাবাউট দ্য অ্যাক্টিভিটিস ইন দ্য লিস্ট, লিস্টের অ্যাক্টিভিটিসগুলো সম্পর্কে একজন প্রশ্ন করবেন, অ্যান্ড ওয়েন সামওয়ান আনসার, অন্য একজন যদি আনসার করে সে বলবে আই ডু আস্ক দ্যাট পারসন ওয়্যার, কোথায়, অ্যান্ড ওয়েন, কখন, অ্যান্ড হু ডু ইউ গো উইথ, তোমার সাথে কে ছিল সেখানে, টেক্স নোট। যেমন দেখেন আপনার প্রথম প্রশ্ন হচ্ছে হু গোজ ক্যাম্পিং, ক্যাম্পিংয়ে কে যাচ্ছে, নাম দিলেন, আপনার এখানে কে যায়, কখন যায়, কোথায় যায়, কেন যায়, কে ছিল, এই জাতীয় প্রশ্নগুলো করবেন, আস্ক কোয়েশ্চেন, রাইট। আর নামটা ওখানে বসাতে হবে, জাস্ট দ্যাটস ইট। And take a sheet of paper, use your notes to write 8 or more the true statement about the people in groups, and write affirmative and negative statement. আমরা affirmative এবং নেগেটিভ বাক্য লিখবো, সেই বাক্যগুলোর ভিতরে আমরা এই জাতীয় গো প্লাস বা প্লাস আইএনজি এক্সপ্রেশনগুলো অ্যাপ্লাই করে 8টির অধিক বাক্য তৈরি করব। দেন
রাইটিং অ্যাসাইনমেন্ট চলে আসলো আপনাদের জন্য অ্যাসাইনমেন্ট। We're going to write a paragraphs about a person in a photo. একটা ছবি দিয়ে বলা হলো তার সম্পর্কে আপনাকে কিছু লিখতে, like writing models on page 45 and 46. You will need to use your imagination. আপনার কল্পনা শক্তি ব্যবহার করে ওটার উপর ক্রিয়েটিভলি আপনি লিখে যান। Never think about making mistake. Again, I'm telling you, core of my heart, making mistake is a part of learning. Please take endeavor, take your initiative to write. Follow the steps in writing process. আমরা রাইটিং প্রসেসে প্রথম যে কাজটি করব, মাথায় যা আসে ফ্রি রাইট করুন। ফ্রি রাইট করুন। ফ্রি রাইট টু গেট আইডিয়াস। আপনি ফ্রি রাইট যদি না করেন, আপনি কলমটা মুখে দিয়ে চষা ছাড়া আর কোনো কাজ থাকবে না। তো আঙুল চষবেন বসে বসে। আপনাকে আগে ফ্রি রাইট করতে হবে, আইডিয়া জেনারেট করতে হবে, দেন আপনি লেখাটা শুরু করবেন। টপিক সেন্টেন্স লিখুন, টপিক লিখুন, বডি লিখুন, যাই লিখুন। Choose a person from one of these photo to write about and imagine that you know the person well. আপনি কল্পনা করুন তাকে ভালোভাবে চিনেন, এভাবে আপনি একটু চিন্তা করুন। On a sheet of paper, make a list of ideas about the life of the person, the photo. তার জীবন সম্পর্কে লিখবেন ওই ফটোর লোকটির। Do not write complete sentence. আপনাকে আইডিয়া জেনারেটিং এর সময়, প্রি রাইটের সময় আপনাকে এত করে বাক্য পুরোপুরি লেখার দরকার নাই। জাস্ট ছোট্ট একটা শব্দ লিখুন, অথবা এক গুচ্ছ শব্দ লিখুন, অথবা একটা লেটার লিখুন, যেটা দিয়ে আপনি পারেন মনে রাখেন। সেখান দিয়ে আগে আইডিয়া জেনারেট করে নেন। আর আইডিয়া জেনারেটের জন্য একটা চমৎকার বই রয়েছে, লংম্যান এসেনশিয়াল অ্যাক্টিভেটা। লংম্যান এসেনশিয়াল অ্যাক্টিভেটা বইটি আপনি স্কিল পাবলিকেশনে পাবেন। বইটি পেতে হলে আপনি জাস্ট এই নাম্বারে যোগাযোগ করুন, 0167687468। আবারও বলছি, 0167687468। থ্যাংক ইউ। নেক্সট, এখানে একটা ফটো, এখানে একটা ফটো বি, ফটো সি, ফটো সি ডি, যে কোনো একটা ফটোর উপর আপনি ইমাজিনেটিভলি আপনি কিছু একটা লিখুন। রাইট, চলে আসে রাইটিং টিপ। হোয়েন ইউ আর প্রি রাইটিং, যখন আপনি প্রি রাইট করছেন, দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিংস ইজ টু পুট ইউর আইডিয়াস ডাউন অন পেপার কুইকলি। তাড়াতাড়ি আইডিয়া জেনারেট করুন। বিফোর ইউ ফরগেট দেম, আইডিয়া আসছে আপনার মাথায়, তাড়াতাড়ি নোট ডাউন করুন। যদি আপনি আইডিয়াগুলো তাড়াতাড়ি নোট ডাউন না করুন, একটু পরেই ভুলে যাবেন। অনেকটা হলো আপনি একটা ট্রেনিং তৈরি করছেন, হঠাৎ করে একটা ফোন আসছে, ওখান থেকে উঠে গিয়ে ফোনটা ধরছেন, একটু কথা বলছেন, আবার ব্যাক করে আসছেন, আবার ট্রেনিংয়ে বসছেন, ভুলে গেছেন। স্লাইড একটার পর একটা আপনার ম্যাচিং দিতে পারছেন না। কেন হচ্ছে এটা? আপনার একটা শর্ট টার্ম মেমোরি থেকে চলে গেছে, এটা আপনার থাকে নাই। এই জন্য কাজটা পুরো সুসম্পন্ন করুন। ডু নট ওয়ারি অ্যাবাউট অর্গানাইজিং দ্যাম অ্যাট দিস পয়েন্ট। আপনি এগুলোকে সাজানোর ব্যাপার নিয়ে ভাববেন না ভাই। আপনাকে আগে কি করতে হবে? অর্গানাইজ। আপনাকে আগে প্রথমে অর্গানাইজের চিন্তা করবেন না, জট ডাউন করুন। আচ্ছা, এটা চমৎকার ইনফরমেশন আপনাদেরকে দিয়ে দিচ্ছি। ফাইন্ড আ পার্টনার হু হ্যাজ চোজেন আ ডিফারেন্ট ফটো অ্যান্ড আস্ক ইউর পার্টনার অ্যাবাউট দিস পারসন ইন হিজ অর হার ফটো। অ্যান্ড ফর এক্সাম্পল, আজ কিছু কোয়েশ্চেন করে আপনি আইডিয়া জেনারেট করতে পারেন খুব সহজে। এই কোয়েশ্চেনগুলো শুধু কেবল একটা ফটো নিয়ে শুধু তা না, যে কোনো বিষয়ে আপনি হোয়াট দিয়ে কোয়েশ্চেন করুন, হোয়াট দিয়ে কোয়েশ্চেন করুন, হোয়ার দিয়ে কোয়েশ্চেন করুন, হাউ দিয়ে কোয়েশ্চেন করুন, ডাস দিয়ে কোয়েশ্চেন করুন। এভাবে কোয়েশ্চেন করতে করতে আইডিয়াগুলো পেয়ে যাবেন। দেখুন, আমরা একটু দেখি প্রশ্নগুলো কী ছিল। হোয়াট ইজ হিজ ও হার নেম, ওয়ার। এটা একটা ফটো, একটা ইমেজ, একটা পিকচারের উপর, ইমেজের উপর আপনি লিখবেন, তো সেজন্য পিকচার বেস কোয়েশ্চেনগুলো করতে হবে। হোয়াট ইজ হিজ ও হার নেম, তার নাম কি, তিনার নাম কি। হোয়ার ইজ হি অর শি ফ্রম, তিনি কোথা থেকে বা সে কোথা থেকে এসছে। হোয়ার ডাজ হি অর শি লিভস, কোথায় তিনি বা সে বসবাস করে। হাউ ওল্ড ইজ হি অর শি, তার বয়স কত বা তিনার বয়স কত। ডাজ হি অর শি হ্যাভ আ ফ্যামিলি, তার কি পরিবার রয়েছে অথবা তিনার কি পরিবার রয়েছে। ডাজ হি অর শি গো টু স্কুল, সে কি স্কুলে যায়, তিনি কি স্কুলে যায়। তারপর ডাজ হি অর শি হ্যাভ আ জব, তার কি কোনো চাকরি আছে বা তিনার কি কোনো চাকরি আছে। হোয়াট ডাজ হি অর শি ডু, তিনি অথবা সে কি করেন, কোন জব করেন। হোয়াট ডাজ হি অর শি লাইক টু ডু ফর ফান, আসলে মজা করার জন্য সে কোন কাজটা করে। হোয়াট অথবা তিনি। হোয়াট ডু ইউ থিঙ্ক অ্যাবাউট হিজ অর হার লাইফ, তার জীবন সম্পর্কে অথবা তিনার জীবন সম্পর্কে আপনি কী জানেন। এই প্রশ্নগুলো করতে করতে আপনার প্রচুর আইডিয়া চলে আসবে। এই আইডিয়াগুলোকে আপনি রাইটিংয়ে ফার্স্ট ড্রাফটে ফ্রিলি লিখে যাবেন, দেন সেকেন্ড ড্রাফটে গিয়ে আপনি ঠিক করবেন। অ্যাড টু ইউর নোটস টু মেক এ চেঞ্জ ইফ নিডেড। এরপরে আপনি আগেরটা পরে, পরেরটা আগে, কখন কোনটা দিবেন, পরে আপনি কাজগুলো করতে পারেন। দেন স্টেপ 2, রাইটিং প্রসেস।
রাইট দ্য ফার্স্ট ড্রাফট, আপনি ফ্রিলি ফার্স্ট ড্রাফটটা লিখে ফেলুন। ফার্স্ট ড্রাফট সম্পর্কে আপনাদেরকে আগেও বলেছি, আপনার মেমোরিতে যা আসবে এই আইডিয়াগুলোর উপর ভিত্তি করে সমানে আপনি ফ্রি রাইট করুন। দেন রিভাইজ অ্যান্ড এডিট দ্য ড্রাফট, রিভাইজ করে নিন এবং এডিট করুন, রিভাইজ করুন এবং যেখানে ভুলভ্রান্তিগুলো আছে কেটে ছেটে ঠিক করে নিন। দেন পিয়ার রিভিউ ওয়ার্কশিট, আপনার সাথে যিনি সঙ্গে আছে বা আপনার টিচার আপনাকে আপনার দেখবে কোন জিনিসটা, কন্টেন্ট দেখবে। কন্টেন্টের 4টা পয়েন্ট চেক করা হয়। রিড অল অফ ইউর পার্টনার্স প্যারাগ্রাফ, পুরো প্যারাগ্রাফটি পড়তে হবে। আন্ডারলাইন এনি পার্ট অফ দ্য প্যারাগ্রাফ ইউ ডু নট আন্ডারস্ট্যান্ড, যদি আপনি না বুঝেন যিনি লিখেছেন তার লেখাটা তাকে জিজ্ঞেস করুন। অ্যান্ড সার্কেল দ্য টপিক সেন্টেন্স, আপনি টপিক সেন্টেন্সটা তিনি ঠিকভাবে লিখতে পেরেছি কিনা এটা বৃত্ত দিয়ে সার্কেল করে নেন। আস্ক ইউর পার্টনার কোয়েশ্চেন্স ইফ ইউ নিড মোর ইনফরমেশন অ্যাবাউট দ্য পারসন ইন দ্য ফটো, যদি ওই ফটোটা সম্পর্কে আরও ইনফরমেশন যারা আপনার জানার ইচ্ছা আছে তিনি লেখেন নাই তাকে জিজ্ঞেস করুন যে এই জিনিসগুলোকে আসতে পারতো নাকি পারতো না। এটা হলো কন্টেন্ট, একটা লেখার কন্টেন্ট, 4টা জিনিস। তারপরে ফরম্যাট অ্যান্ড ল্যাঙ্গুয়েজ, পেজটা ঠিকঠাক মতো ফরম্যাট করা হয়েছে কিনা, হেডিংটা ঠিকভাবে দিয়েছে কিনা, টাইটেলটা ঠিক আছে কিনা, ইন্ডেন্ট করেছে কিনা, মানে মার্জিনের পরে আধা ইঞ্চি জায়গা খালি রেখে ফার্স্ট ওয়ার্ডটা লিখে ফার্স্ট সেন্টেন্সটা শুরু করেছে কিনা, এটা চেক করবেন মাস্ট। ক্যাপিটাল লেটার্স দিয়ে তার প্রথম ওয়ার্ডটা লিখেছে কিনা, সাবজেক্ট ইজ অ্যাবসেন্ট, প্রত্যেকটা সেন্টেন্সের সাবজেক্ট অ্যান্ড ভার্ব আছে কিনা, রাইট। এই জিনিসগুলো হচ্ছে ল্যাঙ্গুয়েজ, ফরম্যাট অ্যান্ড ল্যাঙ্গুয়েজ। ফর এ কোয়েশ্চেন মার্কস, ইফ ইউ আর নট শিওর অ্যাবাউট সামথিং, কোনো কিছু সম্পর্কে যদি আপনি না বুঝেন একটা কোয়েশ্চেন মার্ক আপনি ওখানে অ্যাপ্লাই করতে পারেন। তারপরে রয়েছে স্টেপ 4, রাইট আ নিউ ড্রাফট, এটা হচ্ছে ফাইনাল ড্রাফট। এই ফাইনাল ড্রাফটের ক্ষেত্রে আমি 2টো পয়েন্ট রয়েছে। 1 নম্বর পয়েন্ট হচ্ছে অন ইউর ফার্স্ট ড্রাফট, আপনার ফার্স্ট ড্রাফটের উপর ব্যক্তি করে মার্ক এনি চেঞ্জেস, আপনি কিছু চেঞ্জ করেছেন, কাটাছাড়া করেছেন, করতেই পারেন, ইউ ওয়ান্ট টু মেক, আপনি এটা করা উচিত। দেন টেক আ নিউ শিট অফ পেপার, নতুন আরেকটা পেজ নেন, রাইট আ নিউ ড্রাফট, আর নতুন একটা ড্রাফট করুন আপনার শিক্ষকের জন্য, স্যারকে এটা আপনি প্রেজেন্ট করবেন, স্যার দেখবে, দেখে ফাইনালি আপনাকে মার্কস দেবে। চেক ইউর প্যারাগ্রাফ কেয়ারফুলি, ভালো করে চেক করুন লেখার পর, দেন হ্যান্ড ইট টু ইউর টিচার, রাইট। সেলফ অ্যাসেসমেন্ট, আপনি 6টা জিনিস চেক করবেন, টপিক সেন্টেন্স ঠিক আছে কিনা, নাউন এবং প্রনাউনের জায়গা ঠিক আছে কিনা, সাবজেক্ট ঠিক আছে কিনা, আইডেন্টিফাই কারেক্ট ইনকমপ্লিট সেন্টেন্স কিনা, আপনি কমপ্লিট হয়েছে কিনা সেন্টেন্সের নেগেটিভ ফর্মগুলো এবং সিম্পল প্রেজেন্ট ব্যবহার করেছেন কিনা, আপনার অ্যাডজেক্টিভ টু ডেসক্রাইব পিপল প্লাস থিংস অ্যান্ড আইডিয়াস এক্ষেত্রে এই জিনিসগুলো ব্যবহার হচ্ছে কিনা, রাইট রিভাইজ অ্যান্ড এডিট করেছেন কিনা, হুইচ ওয়ান্স ক্যান ইউ ডু ওয়েল, মানে কোন জিনিসটা আপনি ভালো করেছেন সেটার উপর টিক দেন, আর কোন জিনিসটা আপনি খারাপ করেছেন, আপনার প্র্যাকটিসের অভাব রয়েছে সেটা আপনি একটু ক্রস দিয়ে রাখুন। দেন অন ইউর ওন, আপনার জন্য রাইট আ প্যারাগ্রাফ অ্যাবাউট আ পারসন ইউ নো ওয়েল অ্যান্ড লাইক, আপনি এমন একজন ব্যক্তি সম্পর্কে আপনি একটা প্যারাগ্রাফ লিখুন যাকে আপনি ভালোভাবে চেনেন এবং পছন্দ করেন, রাইট। লিখে ফার্স্ট ড্রাফট শেষ করে ফাইনাল ড্রাফট কমপ্লিট করে আপনি টিচারকে উপস্থাপন করুন। এটা হতে পারে মাই গ্র্যান্ডমাদার, মাই গ্র্যান্ডফাদার, হ্যাঁ, মাই বেটার হাফ, মাই এসেনশিয়াল পার্ট, মাই বজুম ফ্রেন্ড, যে কোনো একজন, রাইট। দেন আপনি কাজটা সুসম্পন্ন করুন। এরপর আপনি জার্নাল কিপিং করুন, সবসময় জার্নাল, যে কোনো আইডিয়া জেনারেট করার জন্য এটা ডায়েরি রাখুন, প্রতিটা ডায়েরির প্রতিটা টপিক বেস আপনি দৈনিক 5টা 10টা 20টা করে আপনি আইডিয়া জেনারেট করুন। আর সেটার জন্য আবারও বলছি ওই বইটির কথা, লংম্যান এসেনশিয়াল রাইটিং অ্যাক্টিভেটর, জন লংম্যান মানে যে এসেনশিয়াল অ্যাক্টিভেটর, লংম্যান এসেনশিয়াল অ্যাক্টিভেটর বইটা ফলো করুন। ওখানে অসংখ্য টপিকের উপর আইডিয়া দেওয়া আছে, 1000 পেজের বই, লংম্যান এসেনশিয়াল অ্যাক্টিভেটর। ইফ ইউ ক্যান নট থিঙ্ক অফ আ টপিক ফর এ জার্নাল এন্ট্রি, ট্রাই ওয়ান অফ দিস আইডিয়াস। এই 3টে জিনিস আপনি চিন্তা অ্যাপ্লাই করুন। যদি আপনি আইডিয়া আপনার মাথায় আনতে না পারেন, হু ডু টক টু অন দ্য ফোন, কার সাথে আপনি কথা বলেন, নেম 3 পিপল, 3জন লোকের নাম লিখে ফেলুন না। When do you talk to them, কখন তাদের সাথে কথা বলেন, what kinds of things do you usually talk about, কোন বিষয় নিয়ে তাদের সাথে কথা বলেন, do you talk photos or videos, আপনি কি ফটো বা ভিডিও নিয়ে কথা বলেন, do you use a camera, আপনি কি ক্যামেরা নিয়ে কথা বলেন, or your phone or another device, আপনি এই কথা বলতে গিয়ে আপনি কোন ডিভাইস ফলো করেন, ক্যামেরা, ফোন or another device, where do you keep your photos, আপনি কোথায় আপনার ছবি রাখেন, how do you share them with friends,
আপনি কিভাবে আপনার বন্ধুদের সাথে সেই জিনিসটা শেয়ার করেন? হোয়েন ডু ইউ সোয়ালি ডু ইউর হোমওয়ার্ক, আপনি আসলে কখন স্বভাবতই আপনি আপনার হোমওয়ার্ক করে থাকেন? হোয়াই ডু ইউ ডু ইট, কোথায় আপনি বসে এটা করেন? ডু ইউ ওয়ার্ক অ্যালোন, আপনি কি এটা একা করেন? ও ডু ইউ ওয়ার্ক উইথ ইউ পিপল, এবং অন্য কারোর সাথে করেন? ডু ইউ লিসন টু মিউজিক ওয়াইল ইউ ওয়ার্ক, আপনি যখন কাজ করেন তখন কি গান শুনেন? ডু ইউ ইট ও ড্রিঙ্ক ওয়াইল ইউ ওয়ার্ক, আপনি যখন কাজ করেন তখন কি আপনি খান অথবা পান করেন? এই বিষয়গুলো সব মিলিয়ে আপনাদেরকে আজকে এখানে অনেক লম্বা একটা সেশন উপহার দিলাম। যদি আপনাদের কাছে এই সেশনটি ভালো লাগে অবশ্যই আপনারা আমার পেজটি ইংলিশ ল্যাঙ্গুয়েজ টিচিং পেজটি লাইক দিয়ে রাখবেন। আর আমার আরেকটি পেজ রয়েছে স্কিল পাবলিকেশনস, সেখানে সকল ইন্টারন্যাশনাল বইগুলো পাবেন। আর আমার সাথে সরাসরি যোগাযোগ করার জন্য আপনি এই নাম্বারে যোগাযোগ করতে পারেন 01676874688। আসসালামু আলাইকুম, আপনাদের একটা সুন্দর আগামী প্রত্যাশা এখানে রাখছি। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন। নেক্সট আমাদের লেকচারটি আসছে লেকচার নাম্বার 4। আমরা লেকচার 3 কমপ্লিট করেছি আজকে লংম্যান রাইটিং সিরিজ বুক 1 থেকে। ভালো থাকবেন।